সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চান্দিনা মেলের বিশেষ সাক্ষাৎকারে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন চান্দিনা বিএনপির বর্ষিয়ান নেতা, চান্দিনা বিএনপির একজন পরিচিত মুখ, মাওলানা আবুল খায়ের। চান্দিনা বিএনপির সাবেক যুবদলের সাবেক আহ্বায়ক এবং নাওতলা মাদ্রাসার সহকারী অধ্যাপক। জনাব আবুল খায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি চান্দিনা মেলের বিশেষ সাক্ষাৎকারে। ধন্যবাদ। চান্দিনা মেইলের সাক্ষাৎকারে আমাকে আমন্ত্রণ জানানোয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি আমার প্রাণপ্রিয় চান্দিনাবাসী, দেশে এবং প্রবাসে যারা অবস্থান করছেন এবং আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাই। আপনি দীর্ঘদিন ধরে চান্দিনা তথা কুমিল্লার রাজনীতি, বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন। আমরা অনুষ্ঠানের প্রথমেই আপনার থেকে আপনার রাজনৈতিক জীবনের শুরুটা এবং আপনার আন্দোলন সংগ্রাম, বিএনপির সাথে আন্দোলন সংগ্রামের শুরুটা একটু জানতে চাই সংক্ষিপ্তভাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি সর্বপ্রথম মহান রবের শুকরিয়া আদায় করছি, দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমি আত্মার মাগফিরাত কামনা করছি বহুদলীয় গণতন্ত্রের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিক। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি কুমিল্লা উত্তর জেলার আমিরদের সভাপতি, আমার প্রাণপ্রিয় নেতা আলহাজ খোরশেদ আলম সাহেবকে। পাশাপাশি আমাদের স্ট্যান্ডিং কমিটি থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত যত নেতাকর্মী ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, প্রত্যেককে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনি আমাকে যে জিনিসটা জানতে চেয়েছেন, মূলত আমার জাতীয়তাবাদী রাজনীতির হাতেখড়ি হয়েছে 1997 সালে। আমি তখন নাওতলা ইসলামী আলী মাদ্রাসায় পড়ি। তখন সারা দেশেই ছাত্রদলের কমিটি করার ডাক আসে। সেই ধারাবাহিকতায় আমাদের এলাকায় একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, 71-এর বীর মুক্তিযোদ্ধা। নেতা অনেকেই হয়, কিন্তু নেতা নামে পরিচিত খুব কম মানুষই হয়, কিন্তু একমাত্র ব্যক্তি উনি যাকে মানুষ নেতা শামসু বলে ডাকতো, মরহুম KM শামসুল হক সাহেব। উনি তখন আমাদের মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি ছিলেন। তখন উনি বললেন নাওতলা মাদ্রাসা ছাত্রদলের কমিটি করার জন্য। তা আমাকে আহ্বায়ক করে কমিটি করা হয়। সেখান থেকে আমার মরহুম বীর মুক্তিযোদ্ধা KM শামসুল হক সাহেবের মাধ্যমে এবং নাওতলা মাদ্রাসার ছাত্রদলের কমিটি দিয়ে আমার রাজনীতির হাতে করে শুরু হয়। পরবর্তীতে 98 সালে মহিচাল জবেদা মমতাজ গার্লস স্কুলের মাঠে বিশাল কাউন্সিল হয় ছাত্রদলের। আমাদের তৎকালীন সময়ে ছাত্রদলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন তারাও এসেছিলেন। সেই কাউন্সিলে আমাকে সাংগঠনিক সম্পাদক মাঠে ঘোষণা করা হয়। পরবর্তীতে যখন কমিটি পাবলিশড হয়, আমরা যখন কমিটি হাতে পেয়েছি, তখন দেখলাম যে আমাকে সহ সাংগঠনিক দেওয়া হয়েছে। অর্থাৎ আমার রাজনীতির শুরু হয়েছে নাওতলা মাদ্রাসা ছাত্রদলের সভাপতি, আহ্বায়ক, পাশাপাশি চান্দিনা উপজেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি, সহ সাংগঠনিক সম্পাদকের পদ দিয়ে আমার রাজনীতির পথ চলা, ছাত্রদলের রাজনীতির পথ চলা শুরু হয়েছে। পরবর্তীতে আমি লেখাপড়ার কাজে ঢাকায় এবং ধামতিতে আমি লেখাপড়ার কাজে চলে যাই, যার কারণে দীর্ঘদিন আমি ছিলাম। 2001-এর নির্বাচনে আমি অনেক নিদারুণ পরিশ্রম করেছি, কারণ তৎকালীন 2001-এর নির্বাচনে আমাদের মাধাইয়াতে একটা মার্ডার হয়েছে, আশকর হত্যা মামলা, আপনারা অনেকেই জানেন হয়তো। ওই হত্যা মামলার আসামি কিন্তু মরহুম খোরশেদ আলম সাহেব থেকে শুরু করে বাচ্চু মিয়া চেয়ারম্যান, KM শামসুল হক, আবুল কাশেম প্রফেসর সহ তৎকালীন সময় আমাদের এলাকার বিএনপির বাঘা বাঘা সব নেতারাই এই মামলার আসামি ছিল, যার কারণে তারা নির্বাচনে কেন্দ্রে অবস্থান নিতে পারে নাই। আমরা তখন এই অল্প বয়সেই আমি, KM আলমগীর, মাহফুজুর রহমান, তারপরে এইভাবে ওইখানে ছাত্রদলের যে নেতৃবৃন্দরা ছিল, আমরা নেতৃত্ব দিয়ে 2001-এর নির্বাচনে আমরা কেন্দ্রের ভিতরে এবং বাহিরে আমরা জোরালো ভূমিকা নিয়েছি এবং দেশবাসীর সহযোগিতা তখন বিএনপি জামাত সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৎকালীন সরকার গঠন করে। এই হলো আমার রাজনীতির শুরুটা আর কি। আপনাদের তো চান্দিনাতে কোনো কমিটি নাই, আপনাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। আপনারা যেই বিএনপিতে আছেন, অর্থাৎ বর্তমানে তো আপনাদের দুইটা বিএনপি, একটা হচ্ছে ডক্টর রেদওয়ান আহমেদের বিএনপি, আরেকটা হচ্ছে আমাদের এমপি মহোদয় শাওন সাহেবের বিএনপি। তো এই বিএনপির পদে কি আপনি কোনো পদে আছেন এখন? বিএনপি দুইটা না, বিএনপিতে একটাই। মূলত আতিকুল আহমেদ শাওন সাহেবের নেতৃত্বেই 2018 সালে, আমি একটু যদি পিছনে যাই,
2006 সালে মূলত এই বিভাজনটা তৈরি হয়। 2006 সালে বিএনপি জামাত সরকারের শেষ দিকে এসে কিছু স্বার্থান্বেষী মহল তার স্বার্থ চরিতার্থ করার জন্য তখন এই বিএনপি এবং জামাতকে বেকায়দায় ফেলে তারা তখন তৎকালীন যাদেরকে কিংস পার্টি বলে, অর্থাৎ তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ইঙ্গিতে 6 সালে বিএনপি ছেড়ে কয়েকটি দলই তখন হয়েছে। এর মধ্যে একটা দল হয়েছিল এলডিপি। এটার তখন প্রেসিডিয়াম সদস্য ছিল আমাদের চান্দিনার একজন নেতা। উনি বিএনপি ছেড়ে দেওয়ার পরে তখন বিএনপির অস্তিত্ব আসলে সংকটাপন্ন ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন এই উপজেলার যে সভাপতি মরহুম আলহাজ খোরশেদ আলম সাহেবকে ফোনে কল করে বলেছিলেন চান্দিনার বিএনপির কী অবস্থা। তখন তিনি নেত্রীকে আশ্বস্ত করেছেন যে নেত্রী, আমি খোরশেদ বেঁচে থাকলে আপনার চান্দিনার বিএনপিও বেঁচে থাকবে। তখনই মূলত খোরশেদ আলম সাহেবের নেতৃত্বে মূল ধারার বিএনপি পরিচালিত হচ্ছিল। আর রেদওয়ান সাহেব কিছু লোকজনকে নামকে অস্তে কিছু লোকজন যারা ওনার বিভিন্ন কলেজে চাকরি বাকরি করতো, এরকম এমনি লিডার রাজনৈতিক নেতা বলতে তেমন হাতে গোনা দু একজন ছিল। সবাই ছিল তার, কেউ তার ওই যে বিভিন্ন কোম্পানিতে চাকরি করত, কেউ তার গার্মেন্টসের কর্মচারী ছিল, কেউ তার বিভিন্ন কলেজের প্রফেসর ছিল, এরকম। অর্থাৎ ওনার অধীনস্থ চাকরি কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে উনি তখন একটা দল নিয়ে চলতেন। মরহুম আলহাজ খোরশেদ আলম সাহেব 2018 সালের জানুয়ারির 15 তারিখ ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে আবার চান্দিনার বিএনপি একটা হুমকির মুখে এবং অস্তিত্ব সংকটের মুখে পড়ে যায়। তখন চান্দিনার সকল নেতৃবৃন্দের নিরঙ্কুশ মতামতের ভিত্তিতে তার কলিজার টুকরা সন্তান, তার একমাত্র ছেলে আতিকুল আলম শাওনকে সবাই, সকল কাউন্সিলররা, সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, যারা ভোটিং রাইট আছে যাদের ভোট দেওয়ার, ওরা রেজুলেশনের মাধ্যমে আতিকুল আলম শাওনকে তখন ওই স্থলাভিষিক্ত, মরহুম আলহাজ খোরশেদ আলম সাহেবের স্থলাভিষিক্ত, তখন ওনাকে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি করা হয়। চান্দিনা বিএনপি ওনার নেতৃত্বে চলছে। তখন আমার একটা ছোট্ট একটা ফাটল ধরেছিল, সেটা হলো এই মফিজউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে কাজী সাখাওয়াত, তারপরে কাইয়ুম, তারপরে আরো কয়েকজন, তারা মিলে তখন আওয়ামী লীগের বিএনপির একটা ছোট্ট একটা পার্ট, এটা আমাদের শাওন সাহেবের নেতৃত্বের বাইরে অবস্থান নেয়, যারা পরবর্তীতে রেদওয়ান সাহেবের সাথে জোটের থেকে যখন ওনাকে নমিনেশন দিল 18 সালে, ওরা একদম মানে প্রত্যক্ষভাবে কাজ করে, আর আমরা পরোক্ষভাবে তখন ধানের শীষের জন্য কাজ করি। আমরা প্রত্যক্ষভাবে কাজ করতে পারিনি, কারণ রেদওয়ান যিনি নমিনেশন পেয়েছেন তার দায়িত্ব ছিল বিএনপির এই বিরাট অংশকে নেওয়া, উনি নেওয়ার প্রয়োজন মনে করেন নাই, যার কারণে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করার আমরা সেভাবে ধানের শীষের জন্য পক্ষে আমরা তখন কাজ করেছি। তো যাক, ওই নির্বাচন তো হয়েছে, গায়ের জন্য নির্বাচনে আর কোনো ফলাফল আমরা গড়ে তুলতে পারিনি। তো পরবর্তীতে এই নির্বাচনের প্রাক্কালে এসে আমাদের আতিকুল আলম শাওন সাহেব, উনি যেহেতু মাঠে ঘাটে আন্দোলনে সংগ্রামে রাজপথে সব জায়গায় ছিলেন, ইভেন মামলাও খেয়েছেন। উনি 21 দিন টানা জেল খেটেছেন। আমি তার জেল পার্টনার ছিলাম, আমিও জেলে ছিলাম। একই মামলায় আপনি জেলে ছিলেন? হ্যাঁ, একই মামলায়। সেটা হলো আমাদের খাতগড়, আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে পুলিশের সাথে আমাদের নেতৃবৃন্দদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। তো এইখানে চিফ গেস্ট ছিল যুগ্ম মহাসচিব বিএনপি হাবিবুন নবী খান সোহেল এবং ডক্টর মারুফ সাহেব, উনি 2 নম্বর আসামি, 3 নম্বর আসামি আতিকুল আলম শাওন সাহেব, 1 নম্বর আসামি হলো হাবিবুন নবী খান সোহেল। ওই মামলায় আমি 5 নম্বর আসামি। তো এই মামলায় উনি জেল খাটেন। কিন্তু যখন ওই এলডিপি জোটে চলে আসার পরে নমিনেশন নিয়ে একটি অনিশ্চয়তা দেখা দেয়। কিন্তু চান্দিনার মানুষ বারবার আর ওই ধোঁকা খেতে চাননি, এমন লোকের কাছে যেতে চাননি যারা বারবার দলকে বিপদে ফেলে চলে যায়। এই জন্য চান্দিনার মানুষ বাধ্য করেছে আতিকুল আলম শাওন সাহেবকে নির্বাচন করার জন্য। আমরা তো দেখেছি যে আপনি জানেন, তো এই যে নির্বাচন করলে এতে করে ওনার পদ সহ চান্দিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত হয়। আর যুবদলের কিন্তু কমিটি বিলুপ্ত না, যুবদলের শুধু আমি বহিষ্কৃত একটা বক্তব্যের কারণে, আর আমার যে একটা যুগ্ম আহ্বায়ক দোল্লাই নওয়াবপুর ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামান খান,
আমরা যুবদল থেকে দুইজনেই যে বহিষ্কৃত। আমরা এ প্রসঙ্গে আসবো, আমরা এখন আপনার মানে জানতে চাচ্ছি যে আমরা যার অর্থাৎ ডক্টর রেদন আহমেদ সম্পর্কে আমরা কথা বলতেছি, তো উনি তো মনে হয় কয়েকবার অর্থাৎ একের অধিক কয়েকবার বিএনপিতে এসেছিল, আবার এলডিপিতে গেল, সর্বশেষ আবার এই নির্বাচনের পূর্ব মুহূর্তে এসে উনি আবার এলডিপি ছেড়ে বিএনপি। হ্যাঁ, ওনার রাজনীতিটা আমি যতটুকু জানি, ওনার রাজনীতিটা শহীদ জিয়ার হাত ধরে হয়েছিল। তো শহীদ জিয়ার হাত ধরে হওয়ার পরে এবং উনি 79-তে প্রথম এমপি নির্বাচিত হয়। পরবর্তীতে যখন 86-তে এরশাদ সরকার চলে আসে, তখন উনি আবার ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য 86-তে উনি ওনার জাতীয় পার্টিতে চলে যান। জাতীয় পার্টির পরে আবার 91-এর আগে উনি দেখলেন যে আবার জাতীয় পার্টি থাকতেছে না, বিএনপি আসবে, কিন্তু বিএনপিতে ওনাকে এ সময় নিচ্ছেও না বা উনিও যেতে চাননি হয়তো। তখন উনি স্বতন্ত্র নির্বাচন করেন, হাতগড়ি মার্কা স্বতন্ত্র নির্বাচন করে উনি চান্দিনাবাসীকে আশ্বস্ত করেন যে আমি ঘরে ফিরে যাব। চান্দিনাবাসী তাকে ভোট দেয় এবং উনি এমপি নির্বাচিত হয়ে উনি বিএনপিতে ফিরেন। বিএনপিতে ফিরে 91 থেকে ইয়ে পর্যন্ত 96 পর্যন্ত উনি ছিলেন, 2006 পর্যন্ত ছিলেন। 2006-এ ওনারা আবার কর্নেল অলি সাহেবের নেতৃত্বে ওনারা কয়েকটা গ্রুপ বিএনপি থেকে বেরিয়ে যায়, গিয়ে তখন ওনারা একটা দল করে। প্রথম বিকল্প ধারার সাথে ছিল তারা একসাথে, বদরুদ্দোজা চৌধুরী। পরে আবার এটা আলাদা হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি নামে, তাদের মার্কা হয় ছাতা। তখন ওই দলে উনি থাকেন। ওই দল থেকে উনি একটা নির্বাচনও করেছিলেন, সেটা করেছিলেন 8 সালে। ওই নির্বাচনে উনি এলডিপি থেকে ছাতা মার্কায় করেছিলেন। আর বিএনপি থেকে ওই দুঃসময় হাল ধরার কারণে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়েছিল মরহুম আলহাজ খোরশেদ আলম সাহেব। উনি 74,000 ভোট পেয়েছিলেন। আর রেদওয়ান আহমেদ সাহেব হাত পাকা ছাতা মার্কা নিয়ে উনি 12,000 সামথিং বা 14,000 ভোট পেয়েছিলেন। এখানে বিশাল একটা ব্যবধান ঘটে। জি জি। কুমিল্লা উত্তর জেলার বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ খোরশেদ আলমের সঙ্গে আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, তার সাথে পথ চলার যদি একটা স্মৃতিচারণ করতেন আমাদের সাথে আপনি। আসলে ওনার নাম বললে আবেগে আপ্লুত হয়ে যাই, কারণ উনি এমন একজন নেতা ছিলেন। আজকে যে আমাদের বিএনপির ঐক্যবদ্ধতা, এটা কিন্তু মূলত ওনার কারণে। কারণ উনি মানুষকে হৃদয় দিয়ে লালন করতেন, নেতা কর্মীদেরকে সেবা ভালোবাসতেন। তো ওনার মায়ায় পড়েই কিন্তু গোটা চান্দিনাবাসী আজকে ঐক্যবদ্ধ ওনার সন্তানের পেছনে। ওনার সাথে অনেক স্মৃতি, এবং উনি যাদের সাথে রাজনীতিটা উনি করতেন, আমার মনে হয় কাছাকাছি মানুষের মধ্যে সবচেয়ে ছোট কম বয়সী লোক আমি ছিলাম। তো ওনার অনেক স্মৃতি, এর মধ্যে আমি 2-1টা স্মৃতি বলার চেষ্টা করব। স্মৃতির অভাব নেই, এর মধ্যে 2-1টা স্মৃতি। 1 নম্বর হলো একটা হৃদয় বিদারক একটা স্মৃতি বলবো, সেটা হলো ওনার শেষের দিকে আমাদের ঢাকা সিএমএম কোর্টে, মানে ঢাকার কয়েকটা থানায় আমাদের নামে মামলা ছিল, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ। তো খোরশেদ ভাইয়েরও লালবাগ থানায় ছিল, বংশাল থানায় ছিল, পল্টন থানায় ছিল, মামলা ছিল। তো আমার সাথে আমি এবং খোরশেদ ভাই একটা মামলায় ছিলাম বংশাল থানায়, ককটেল বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুরের মামলা, জ্বালাও পোড়ার মামলা ছিল। তো ওই মামলা একদিন উনি যাচ্ছেন, গাড়িতে অক্সিজেন লাগাইছেন মাঝখানে। তো উনি ঢাকা মহানগর দায়রা জজ কোর্টের সামনে গিয়ে বললেন যে আবুল খায়ের, আমি তো নামতে পাইরা যে নেমে যে আমি কোর্টে যাব সে অবস্থান আমার নাই, তুমি একটু উপরে যাও, যাইয়া পারমিশন নিয়ে আসতে, আমি গাড়িতে আছি, ঠিক আছে, এটা একটু পারমিশন নিয়ে আসো। তখন আমি আমার উকিলের সাথে মরহুম অ্যাডভোকেট হাজি মহাসিন, আমাদের চান্দিনারি, উনি ওইখানের সাবেক ট্রেজারার ছিল, তো ওনাকে বললাম। তো উনি আবার কার সাথে জানি আলাপ করলেন, হয়তো ওই যে জজের যারা পেশকার টেশকার থাকে তাদের সাথে আলাপ করলেন। ওরা সাফ না করে দিলেন, কেন উনি যদি এখানে সশরীরে না আসে তাহলে ওয়ারেন্ট হয়ে যাবে। তো পরে আমি এসে যখন ওনাকে বললাম না তাকে, তো উনি খুবই মন খারাপ করলেন। পরে ওনাকে ধরে নিয়ে যাচ্ছিলাম, আমার মনে আছে 4 তলায় আমাদের এজলাসটা ছিল, উনি যাইতে পারেন নাই। উনি পথে 2-3 বার সিঁড়ির মধ্যে মাটির মধ্যেই বসে গেছে, মানে এত অসুস্থ ছিল। মানে একটা মানুষকে কতটা অমানবিক আচরণ করা হয় যে একটা মানুষ সিঁড়ি বেয়ে উঠতে পারছে না, অলরেডি সিঁড়িতে বসে যেত। এবং সবচেয়ে আশ্চর্য আরেকটা হৃদয় বিদারক কথা ছিল
সেটা হলো তৎকালীন সময়ে ভিআইপি নেতা যারা ছিলেন, লিফট তাদেরকে ব্যবহার করতে দেওয়া হতো না। মানে ওই সিঁড়ি বেয়ে উঠতে হবে, এটাও একটা টর্চার। লিফট ছিল, ওরা আইনজীবীরা ব্যবহার করতো, নেতাকর্মীদেরকে ব্যবহার করতে দেওয়া হতো না, বা দিলেও রুরু ব্যবহার করতো। তো এই সিঁড়িতে উনি কয়েকবারই বসে পড়ছেন এই মাটিতে। এই মামলাগুলো কি আওয়ামী লীগ কর্তৃক ছিল? মামলাগুলো আসলে আমরা ঢাকায় তো গাড়ি ভাঙচুর করি নাই, বাস্তব কথা। আমরা তো ছিলাম চান্দিনায়, এবং আমরা সবাই লোকাল নেতা, এবং কেউ আমরা জাতীয় পর্যায়ের নেতা না যে ঢাকায় গিয়ে আমরা মামলা করব। তো এই মামলাগুলো আওয়ামী লীগের বা বিএনপির নেতাকর্মীদের সাথে ছিলাম আমরা ওইখানে, কিন্তু ওই এলাকার বিএনপির নেতাকর্মীদের পদ পদবি, গ্রাম, বাপের নাম দেখা যেত অজ্ঞাত। কিন্তু চান্দিনাতে আমাদের যে যাদেরকে মামলা দেওয়া হইতো, কোনো মামলায় বংশালের মামলায় 5-7 জন, বল্টনের মামলায় 10-15 জন, লালবাগের মামলায় অন্য 10-15 জন, এরকম বিভিন্ন থানায় সব মিলিয়ে গোটা 50 জন নেতাকর্মী চান্দিনার ঢাকার মামলাগুলোতে জড়ানো হয়েছে। আমরা পরোক্ষভাবে শুনছি যে এই মামলার চান্দিনারই আমাদের প্রতিপক্ষ কোনো নেতার ইন্ধনে ডিবি হারুন যে আছে, ওর মাধ্যমে, শেখ সেলিমের মাধ্যমে, শেখ সেলিমের এক আত্মীয় আছে আমাদের, চান্দিনা রাজনীতি করে উনি, তো এই ওনার মাধ্যমে ওই চিরকুট ধরাই দেওয়া হইতো যে আপনার যত মামলা হবে এই লোকগুলারে দিয়ে দিবেন। আমাদের একবার বাড়ির নাম, ঘরের নাম, হোল্ডিং নাম্বার, পিতার নাম, তারপরে পদ পদবি সব ওকে, অথচ যেই থানায় মামলা ওই থানার লোকদের শুধু নামটা পিতাও অজ্ঞাত, আবার এড্রেসও অজ্ঞাত। কিন্তু আমাদের চান্দিনার সবার বাপের নাম, তারপরে পদ পদবি, ডাক নাম কি, মানে ওইটাও দেওয়া হয়েছে। তো বোঝাই যায় যে এখান থেকে কেউ এটা ইয়া করছে আর কি, ইন্ধন যোগাইছে। তা আমরা ওইখানে গিয়ে খবরও পেয়েছি ইন্ধন কে যোগাইছে, কার মাধ্যমে হয়েছে। তো যাক, তো ওই একটা স্মৃতি আমার মনে পড়ে যে ওনাকে 4 তলায় উঠতে গিয়ে উনি 2-3 বার বসে পড়তো। তখন আসলে আমরা চোখের পানি কেউ ধরে রাখতে পারিনি যে এরকম একজন অসুস্থ একটা ব্যক্তিকে এইভাবে মানে হ্যারাসমেন্ট বা এইভাবে তাকে কষ্ট দেওয়া হচ্ছে। মৃত্যুর পূর্বে উনি যখন ইন্তেকাল করেন, তখন উনি বুঝতেছিলেন হয়তো ওনার শারীরিক অবস্থা মানে অবনতির দিকে। তো উনি ওনার ছেলে আজকে যিনি এমপি হয়েছেন, ওনাকে রাজনীতিতে ইন করানোর বিষয়টা, তো এইটারও মিডিয়া যারা করেছে তার মধ্যে আমি একজন এবং কাজী এরশাদ, আমরা দুজনেই, এবং মফিজউদ্দিন ভুইয়া, কাইয়ুম, আমরা মূলত এই 4-5 জনই ওনার ছেলেকে রাজনীতিতে আনার জন্য আমরা আগ্রহী ছিলাম। তো উনি একটা মিটিং শেষ, তারপরে আমরা নামাজে যাব, তো বলতেছেন এই খায়ের নামাজ ফিরা আইসো আবার। তখন আসলাম, তখন আমরা 4-5 জন বৈশা উনি উপস্থাপন করলো যে শাওন রাজনীতিতে মানে ইয়ার ব্যাপারে। তখন কথা হলো যে একটা আমরা বর্ধিত সভা ডেকে, বাকশালের খালেক ভাই উনি সহসভাপতি ছিল, উনি ইন্তেকাল করছেন, একটা বর্ধিত সভা ডেকে ওনাকে ইয়ে করব। উনি একটা বক্তৃতায় 6 জনের নাম বলেছেন যে আমার ছেলে আতিকুল আলম কোথায় রাজনীতি করবে, এই 6 জন ব্যক্তির হাতে আমার ছেলেকে আমি দিয়ে গেলাম। তো ওই 6 জনের মধ্যে সিনিয়র লিডারদের সাথে আমি নগণ্য ছোট মানুষ, আমার নামটা উনি বলেছেন। 2বার এই ঘটনাটা ঘটছে, 2টা আলাদা জায়গায় এবং আলাদা মিটিংয়ে, যে শাওন সাহেব রাজনীতি করবেন, এবং উনি 6 জনের নাম বলছেন যে এই 6 জন ব্যক্তি নির্ধারণ করবে যে শাওন কোন জায়গায় রাজনীতিটা করবে। তো ওই 6 জনের মধ্যে বিএম সিরাজ, মফিজউদ্দিন ভুইয়া, কাজী এরশাদ, কাজী সাখাওয়াত, এই লাইনে আমিও একজন, আমার নামটাও বলেছেন। তা আমি তখন কিন্তু এইরকমভাবে এরকম বড় মাপের কেউ না যে আমার নামটা এখানে আসতে পারে। তো আমি খুবই প্রাউড ফিল করছি যে নেতায় 2বার নাম বলছে, 6 জনের দুবারই আমার মতো একজন ছোট মানুষ তাকেও নামটা বলেছে। উনি হয়তো বুঝেছেন যে মানে আমার নামটা কেন বলছেন এটা উনি জানে আর আল্লাহ জানে। যার কারণে আমার কিন্তু একটা কমিটমেন্ট ছিল যে খোরশেদ ভাই যতদিন রাজনীতি করবে আমি ততদিন করব। কিন্তু খোরশেদ ভাই যেহেতু এইটা ওসিয়ত করে গেছেন, যার কারণে ওনার ইন্তেকালের পরে ওনার সন্তান আতিকুল আলম শাওনকে পলিটিক্যালি এস্টাবলিশমেন্ট করার জন্য আমি আমার যতটুকু সাধ্য আমি সাধ্য অনুগত চেষ্টা করেছি। এটা ওই যে ওসিয়ত, ওই ওসিয়তের ফলে এই এটা নিঃসন্দেহে মরহুম খুরশেদ আলম সাহেবের উদারতা। তো আমরা আপনার কাছ থেকে এটা আরেকটু জানতে চাচ্ছি যে উনি মৃত্যুবরণ করার পূর্বে আমার মনে হয় অনেকগুলো মামলা ওনার নামে, জি 18টা আনুমানিক এই ব্যাপারে মামলা। যদি একটু বিস্তারিত বলেন। আসলে ওনার অপরাধ কিন্তু ছিল শুধু একটা বড় অপরাধ। উনি যেটা করেছেন সেটা হলো
যে দল ভেঙে একটা মহল চলে যাওয়ার পরে উনি কেন বিএনপিটা ধরে রাখলেন। এইটাই মূলত মেইন অপরাধ। এই অপরাধের কারণেই উনি মামলা করার মতো এরকম কোনো গাড়ি ভাঙচুর, হামলা, প্রতিপক্ষের উপরে হামলা, তারপরে এই ধরনের বড় ধরনের কোনো ঘটনা তিনি ঘটান নাই। ওনার মূল ইয়ে হলো যে এর আগে যেভাবে একটা দল থেকে আরেক দলে গেলে সবাই চলে গেছে, এখনো যদি সবাই চলে যেত তাহলে ওই স্বার্থান্বেষী মহলের সুবিধা হতো। কিন্তু উনি যেহেতু ম্যাডামের কথায় উনি দলের হাল ধরেছেন, ডক্টর খোকন মোশাররফ স্যার, তারপরে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার কথায় উনি দলের হাল ধরেছেন। তো এই দলের হাল ধরাতে অনেকে আর হালে পানি পায়নি। তো এতে করে এই যে একটা ক্রোধ, এই যে একটা হিংসা, যে আজকে বিএনপির সিংহভাগ প্রায় 95% বিএনপি তার সাথে রয়ে গেল। আমি যেই স্বার্থে ইয়ে করলাম, দল ছেড়ে আসলাম, আমার তো সেটা আর পূরণ হচ্ছে না। তো ওর থেকেই কিন্তু মূলত এই মামলাগুলোর উৎপত্তি। তো আপনারা জানেন যে তৎকালীন সময়ে যারা ক্ষমতাসীন আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগের সাথে আতাত করেই আওয়ামী লীগের এমপি মহোদয় যারা ছিলেন, যে যখন ছিল তাদের সাথে ওই পক্ষটা আতাত করেই মূলত খোরশেদ আলম সাহেবের নামে এতগুলো মামলা দেওয়া হয়েছে। কুমিল্লা এবং ঢাকা মিলে উনি যখন ইন্তেকাল করেন তখন কম বেশি প্রায় 1.5 ডজন, প্রায় 18টা মামলা উনি নিয়ে ইন্তেকাল করেছেন। এবং একটা মিথ্যা হত্যা মামলা, যেটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, সেই মামলাটাকে আবার রেনু করে, সেই মামলাটাকে আবার উঠি, ওনাকে আবার তখন প্রায় 3.5 মাস উনি তখন জেল খেটেছেন। এই মামলাটা উনি জেল খেটেছেন। তো এইভাবে তাকে মামলা দিয়েই মূলত আমরা তো মনে করি উনি ইন্তেকাল করছেন, কিন্তু উনি ইন্তেকাল করছেন ঠিক আছে, কিন্তু ওনাকে এই সমস্ত মেন্টালি টর্চারের মাধ্যমে, অর্থনৈতিক টর্চারের মাধ্যমে এবং মেন্টালি টর্চারের মাধ্যমে ওনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ওনাকে কিন্তু মূলত ঠেলে দেওয়া হয়েছে। তো ওনাকে এই সমস্ত মামলার চাপেই, মামলার টেনশনে মূলত উনি ইয়ে করেছেন, ইন্তেকাল করার অন্যতম একটা কারণ এটা। তো এই মামলাগুলো কিন্তু প্রতিপক্ষ, তৎকালীন রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ, পাশাপাশি আমাদের প্রতিপক্ষ যারা ছিল, যারা আমাদের এই দল ছেড়ে চলে গেছে, ওরা মিলেই এই মামলাগুলো দায়ের করেছেন। সবগুলো মামলাই মিথ্যা। গত 12ই ফেব্রুয়ারি 2026 আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের পর চান্দিনার রাজনীতিতে দলীয় কুন্দল, গোষ্ঠীগত এবং তৃণমূল কর্মীদের বঞ্চনার একটা বড় ধরনের অভিযোগ রয়েছে বিএনপির মধ্যে। তো অর্থাৎ তাদের একটা অভিযোগ হচ্ছে যে যারা ত্যাগী কর্মী, নিঃসন্দেহে যারা গত 17 বছর হামলা মামলা শিকার হয়েছেন, বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করে তারা দলের সাথে ছিল, কিন্তু সুসময়ে এসে তারা বঞ্চনার শিকার হচ্ছেন। তারা, আপনি একজন প্রভাবশালী নেতা হিসেবে এই বিভাজন ও বঞ্চনার বিষয়টি কিভাবে দেখছেন এবং এই পরিস্থিতি সমাধানের জন্য আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। মূলত আপনি যেভাবে কথাটা উপস্থাপন করেছেন, আসলে দলে ধরনের কোনো এই কোন্দল নেই। দলে কোন্দল থাকতো যদি আজকে ওপেন দলের একটা অংশ বা 2টা অংশ কয়েকটা ভাগে ভাগ হইতো, এবং তারা অলরেডি আমাদের যিনি মূল নেতৃত্বে আছেন তার এগেনিস্টে প্রোগ্রাম করা, ওইটা হলো দলীয় কোন্দল, মানে প্রকাশ পাওয়া এরকম। আমার জানা মতে আলহাজ আতিকুল আলম শাওন সাহেবের সাথে আমরা যারা একই সাথে থেকে নির্বাচনী বৈতরণী পার করেছে, আমাদের আলহামদুলিল্লাহ টপ টু বটম সবাই আছে। তো কোনো দলীয় কোন্দল নেই। আর বঞ্চনার যে বিষয়টা, সেটা হলো দলে বা আতিকুল আলম শাওন সাহেবের দেওয়ার মতো বা দল থেকে দেওয়ার মতো এখনো তেমন কোনো কাজ আসে নাই যে বঞ্চনা হবে। যেমন যদি আজকে কমিটি হইতো, দেখা গেছে তেগিদেরকে বাদ দিয়ে হাইব্রিডদেরকে পদে দেওয়া হয়েছে, তাহলে বঞ্চনা হইতো। দেখা যেত যদি আজকে মানে টেন্ডার, আপনারা জানেন এখন সব টেন্ডারই কিন্তু অনলাইনে হয়। টেন্ডার নিয়ে এখন আর দৌড়াদৌড়ি, আগে যে টেন্ডার বাজি বাক্স লিয়ে দৌড়াদৌড়ি, এগুলো কিন্তু এখন নাই। এখন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হচ্ছে। তো এখানেও কোনো পার্সালিটি করার কোনো সুযোগ নেই। এই প্রথম নেতার হাতে কিছু কাজ দেওয়ার শুরু হয়েছে, যেমন গত 2-3 দিনে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ইউনিয়নে 3টা করে রাস্তা, এইটা পিআইউর অফিসের মাধ্যমে। এইটাই শুধু একমাত্র দলের নেতাদের ডাইরেক্ট কাজ করার একটা সুযোগ হয়েছে। তো এই কাজে আমরা দেখছি, আপনারাও খোঁজখবর নিয়ে দেখবেন, প্রত্যেকটা ইউনিয়নে 3টা কাজের জন্য কমিটি করা হয়েছে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কমিটিতে একজন সভাপতি, একজন সেক্রেটারি আর 3 জন সদস্য।
আপনারা যদি ওই কমিটিগুলো একটু অবজারভেশন করেন, দেখবেন যেই জায়গায় কমিটির কাজগুলো দেওয়া হয়েছে ওই এলাকার সবচাইতে ত্যাগী, সবচাইতে ডেডিকেটেড এবং সবচাইতে নির্যাতিত দলের যার অবস্থান ভালো এবং তুলনামূলক স্বচ্ছ, যেহেতু এখানে কাজের বিষয় আছে এই জন্য তুলনামূলক স্বচ্ছ, ওদেরকেই দেওয়া হয়েছে কমিটিতে। কোনো হাইব্রিড বা কোনো আমাদের সাথে ছিল না এমন কোনো লোক কমিটি হয়তো 2-4টা এরকম, প্রত্যেকটা ইউনিয়নে 3টা করে কাজ হয়, তাহলে 3-39 এরকম এই জায়গার মধ্যে হয়তো 2-1টা কাজ হইতে পারে। যেমন আমাদের ইউনিয়নে দেখেন, আমাদের ইউনিয়নে মোহাম্মদপুরে একটা কাজ দেওয়া হয়েছে, এটার সভাপতি দেওয়া হয়েছে কাজী এরশাদ, আপনারা জানেন দলের সবচেয়ে পরিশ্রমী নেতা সে। আর মুরাদপুরে একটা কাজ হয়েছে, সেটা দেওয়া হয়েছে ওইখানে আমাদের সবচেয়ে পরিশ্রমী নেতা মানে এরশাদুল হক প্রধান, ওকেই সভাপতি দেওয়া হয়েছে ওই কমিটির ওই কাজের। মাদের নাওতলা একটা কাজ হয়েছে, সেটার মধ্যে KM জামাল দেওয়া হয়েছে, যার বিগত দিনে দলে অনেক অবদান, 3বার জেল খাটছে, তারপর অনেক। অর্থাৎ এইভাবে প্রত্যেকটা যেটা নাকি এখন সরাসরি কাজ দেওয়ার, এই সরাসরি কাজ দেওয়ার এই প্রথম আসছে, এটা গত 2-3 দিনে দেওয়া হচ্ছে। ওইগুলো কিন্তু ত্যাগী এবং ডেডিকেটেড নেতাদেরকে দেখে দেখে দেওয়া হচ্ছে। আর যদি কমিটি হইতো, কমিটি হওয়ার পরে দেখা যেত যে যারা অতীতে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে বাদ দিয়ে কমিটি দেওয়া হচ্ছে, তাইলেই ওই যে বঞ্চনার শিকার বা এখানে ত্যাগীদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, ওইটা কমিটি দেওয়ার পরে বোঝা যাবে। যদি কমিটিতে দেখা যায় ঠিকই আপনারা হয়তো সবাই চিনেন কারা মানে ত্যাগী, যদি দেখা যায় তাদেরকে বাদ দিয়ে আননোন পার্সন যারা ছিল না, বোঝা গেল যে কোনো হয়তো মানে কোনো কিছুর মাধ্যমে হয়তো তারা কমিটিতে ঢুকছে, এটা কমিটি দেখলেই বোঝা যাবে। যে তাদেরকে তো রাজপথে দেখি নেই, তাদেরকে তো আন্দোলন সংগ্রাম দেখিনি। আজকে যদি সবগুলো অঙ্গ সংগঠন কমিটি হইতো নির্বাচনের পরে, আর এই ত্যাগীদেরকে মূল্যায়ন না করা হতো, তাইলে কিন্তু ওই কথাটা আসতো যে বঞ্চনার যে এই কথাটা মূলত বিভিন্ন সময় আমরা ফেসবুকে আপনাদের বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তাদের মাধ্যমে আমরা দেখতে পাই। আচ্ছা, এটা বলি, এটার একটা মেইন ইয়ে হলো, মেইন কাজ হলো, যেমন কিছু কিছু অনুদান হালকা আসে হইলো কম। যেমন ফর এক্সাম্পল আপনার গত রোজার ঈদে আসছে হলো উপজেলার জন্য আসছে 10 লক্ষ টাকা, আর পৌরসভার জন্য আসছে 700 শাড়ি। তো এই পৌরসভার এক ওয়ার্ডেই তো আপনার মনে করেন যে মানুষ আছে 2500-3000, ঠিক আছে, প্রায় পুরো পৌরসভা প্রায় 40-48 হাজার মানে ভোট কম বেশি হবে। তো সেখানে শাড়ি আসছে কত? 700। এখন 700 শাড়িরে তো 48 হাজার ভোটারের মাধ্যমে দিতে গেলে অটোমেটিকলি কেউ না পাবে না। তো দেখা গেছে যে একটা জায়গায় আমাদের 5 জনই ত্যাগী নেতাকর্মী হয়তো বলছে যে ভাই আমার এটা গরিব, ওইটা গরিব, তখন দেখা গেছে যে আসলে দেওয়া যায়নি। তখনই সে একটু মন ক্ষুণ্ণ হইয়া লিখছে যে এখন ত্যাগীদের মূল্যায়ন নাই। কিন্তু বাকি যে 4টা দিছে ওই ওয়ার্ডে 5টা দিছে, ওরা যাদের মাধ্যমে দিছে ওরা কিন্তু প্রত্যেকেই কি ত্যাগী। তো অতএব আমি না পাওয়ার কারণে আমি হয়তো একটু আবেগে লিখছি যে ইয়া করা হয়নি, দেওয়া হয়নি। আরেকটা হলো নেতায় কিন্তু এখন কাজের জন্য দৌড়াচ্ছে। উনি ওই হুটহাট করে কাজের জন্যই রাস্তা দেখতে চলে যায়, তারপরে রাস্তা কোনটা ছাড়া দেওয়া দরকার, তখন ওইখানে যাইতে আমরা আশা করি, প্রত্যাশা করে নেতাকর্মীরা যে উনি আসবে, সবাই জানবে, জানলে নেতা এলে নেতারা আমরাও কাছে যাইতে পারবো। তো নেতাদের আসলে যে হুটহাট করে যায়, সংসদ চলতেছে এখন, যখনই সুযোগ পায় তখন তিনি এলাকাতে ছুটে যায়। তো এলাকাতে ছুটে যায়, তখন আবার আমরা সবাই খবর দেওয়া, আবার ওই ইউনিয়নে 10-15-20 জন যে আছে সবাই ফোন দেওয়া, এটা অনেক সময় পসিবল হয়ে ওঠে না। তো মনে করেন ফোন দিল আমারে, তা আমারে ফোন দিয়েছে, আমি তখন সামনে যে 5-6 জন পাইছি তা করে লইয়ে দাঁড়াইলাম নেতা যেখানে যাবে। তো অথচ ওইখানে কাছে আরো 2-4 জন ত্যাগী নেতা ছিল, ওদেরকে ওই আমি খবর দিতে পারিনি। তখন ওরা যখন দেখে যে আমার ঘরের লোক এগিয়ে গেছে, আমার বাড়ির লোক এগিয়ে গেছে, এমপি সাহেব, যে এমপি সাহেবের লেগে এত কিছু করলাম, যে দলের লেগে এত কিছু করলাম, মানে দলের নেতা আমার বাড়ির কাছে এগিয়ে গেছে আমি জানি না। অথবা তারা ফোন দিছিল, পায় নাই, ঘরে মোবাইল রেখে গেছে, সে চা স্টলে বসে চা খাচ্ছে, আরেকজনে করে কিরে নেতার লেগে না এত জীবন দিল, ওই নেতায় আইয়া গেলো, তোরা তো জানাইলো না। এইগুলা হচ্ছে বড় ধরনের কোনো ওই বঞ্চনা, বড় ধরনের কোনো অনিয়ম, বড় ধরনের কোনো ইয়ে হচ্ছে না। ওইটাই শুধু ওই যে নেতায় মাঝে মধ্যে এলাকায় যায়, সবাই ঘটনাটা জানে না, এতে করে কেউ কেউ একটু যারা কষ্ট করছে, শ্রম দিছে, তারা একটু মনে করলো। আর ওই যে টুকটাক যেটা সরকারি আসে, আপনারা জানেন এটা অপ্রতুল জনগণের তুলনায়, এবং ভুক্ত যারা পাওয়ার কথা এদের তুলনায় সবই কি কম। যেমন এইবার আসছে হলো প্রতি ইউনিয়নে 40,000 টাকা রোজার কোরবানিতে, আর রোজার ঈদে আসছিল হলো 75,000 টাকা।
তো যদি 40,000 টাকা হয় তাহলে একটা ওয়ার্ডে দাঁড়ায় হলো 4টা করে, 4×9 = 36, আর 4টা বাকি থাকে। তো এটা হলো তারেক রহমান সাহেবের পক্ষ থেকে গরিব দুঃখীদেরকে 1,000 টাকা করে দেওয়া। তো একটা ওয়ার্ডে হলো 4 জন। তো 4 জন যে, এখন আপনি যদি সবাই জানাইতে যান তাও ঝামেলা। সবাই বলবে আমার লোকটারা দেন, বা আমার পাড়ার অমুক লোকটা বেশি অসুস্থ, বেশি অসহায়, দেন। আবার ওই যে না জানাইয়া একজনে গিয়ে দিয়েছিল, যে 4 জন যেহেতু সবাই জানাইতে গেলে তো আসলে হেবিজিবি, ঝামেলা হতে পারে। তখন একজনে গিয়ে ওই মূলত 4 জনকে দিছে, এবং যারা পাওয়ার মতো তাদেরকে দিছে। এখন যখন এটা পরে জানছে যে 4টা নামাইছে, তার জন্য শুনলে নাই, হ্যাঁ 4টা নামাইছে আমি জানলাম না, এই তখন মনে হয় যে আমাদেরকে অবহেলা করা হচ্ছে, এই ওইটা। কিন্তু আসলে বাস্তবিকে অবহেলা বা বাস্তবিকে কোনো দলের ত্যাগী পরিশ্রমী নেতাদেরকে মূলত অবমূল্যায়ন করা হচ্ছে না। আর আমাদের যেই পোস্টগুলো দেখবেন, যে পোস্টগুলো অঙ্গ সংগঠনেরই 2-4 জনের দেখবেন। কেন আমরা চান্দিনা আসলে একটা চেইন অফ কমান্ড মেনে রাজনীতিটা হচ্ছে, মূল দলকে একটু আমরা প্রায়োরিটি দেই, যেহেতু তারা মুরব্বী সংগঠন আমাদের। তো এতে করে ওই যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, তাঁতি দল, আমাদের যেহেতু সব অঙ্গ সংগঠন আছে, তো সব অঙ্গ সংগঠনই চায় তার হারে সে একটু জানুক, সে একটু ব্যাপারটার মধ্যে পার্টিসিপেশন করুক। কিন্তু আসলে সবাই তো পার্টিসিপেশন করানো সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। তো এই টুকটাক বিষয়ে কারো কারো হয়তো একটু মানবীয় থাকতে পারে। কিন্তু বঞ্চনা বলতে যেটা, সেটা হলো যে বড় ধরনের কোনো কমিটি হয়েছে বা কোনো কমিটি হয়েছে, ওই কমিটিতে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এটা হলো বঞ্চনা। বঞ্চনা হলো বড় ধরনের কোনো বাজেট বাড়ছে, নেতা কর্মীদেরকে বড় ধরনের কোনো বেনিফিট দেওয়া হয়েছে, সেই জায়গায় ত্যাগীদেরকে না দিয়া মানে নতুন নিউ কামার যারা দলে অথবা এরকম কাউরে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এটা হইলে তখন হইলো মানে ইয়ে কথা। তখন আমি সাথে সাথে ছুটে যাই, ছুটে গিয়ে তার সাথে কথা বলি, কি সমস্যা বলো, এমন হতে পারে তুমি ভুল বুঝতেছো। তখন দেখা যায় যে ঠিকই আসলে ভুল বোঝাবুঝি থেকেই বেশি হচ্ছে, ইনশাল্লাহ তখন আবার বিষয়টা রিকভারি হয়ে যায় এবং বিষয়টা মিল হয়ে যাচ্ছে। আর যেটা একটু জটিল মনে করি, যদি 2-1টা কেস এরকম থাকে, আমরা তখন সাথে সাথে এমপি সাহেবের আমাদের নেতাকে জানাই, নেতাও যায়, নেতা আবার খবর দিয়ে আনে, আইনা কথা বললে তখন এগুলা ঠিকঠাক হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। এবং আমি মনে করি অন্যান্য সারা বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় আমাদের এখানে এই বিষয়গুলো খুবই কম। মানে নেতৃত্ব ত্যাগীদেরকে বঞ্চনা, তারপরে দলে গ্রুপিং, তারপরে কোন দল, এই বিষয়গুলো আমার মনে হয় চান্দিনায় একদম জিরো পজিশনে মানে আছে, বা হয়তো 1-2% থাকতে পারে, যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন আর কি। গত 16ই আগস্ট অর্থাৎ নির্বাচনের পূর্ব মুহূর্তে আপনি চান্দিনা উপজেলার কঙ্গাই উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি কর্মী সমাবেশে বক্তব্য রাখাকালীন সময়ে আপনি বলেছিলেন, প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে শুধু ধানের শীষ থাকবে। তো এই বক্তব্যকে কেন্দ্র করে চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক পদ থেকে আপনাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছিল। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি, এবং আপনি কি মনে করেন যে এই বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল, নাকি আপনি সেখানে বক্তব্যের পক্ষে এখনো অবস্থান করছেন? ধন্যবাদ। বক্তব্যটার আসলে যে জিনিস, যে বাক্যটা আপত্তিকর, ওই বাক্যটাকে আমাদের দলের হাইকমান্ডের ফ্রন্টে আনা হয়েছে, যে ব্যালট পেপার ছাপাবো, ওই কথাটাকেই হাইকমান্ডের নলেজে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমার প্রায় 8-10 মিনিটের একটা বক্তব্য ছিল। পুরোটা বক্তব্য যে কেউ ভালো করে শুনলে অবশ্য এই ধরনের হয়তো অ্যাকশন দল নিত না। তারপরেও দল যেই সিদ্ধান্ত নিয়েছে আমি সেটা শ্রদ্ধা ভরে মেনে নিয়েছি, এবং এতে আমার দলের প্রতি কোনো বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। কারণ দল তার ইমেজকে টিকানোর জন্য যা ভালো মনে করবে তা করবে। ঘটনাটা আপনারা তৎকালীন সময় আমি একাধিক ব্যাখ্যা দিয়েছি এটার বিষয়ে, যে এর আগে 14 তারিখ, 16 তারিখ তো আমার এই বক্তব্য, 14 তারিখ বা 15 তারিখ এলডিপির মহাসচিব রেদওয়ান সাহেব, উনি একটা ওনার কলেজের একটা অনুষ্ঠানের বক্তব্যে বলেছিলেন যে চান্দিনার ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না। এই যে লাইনটা, এই লাইনটা তখন দল ভাঙ্গার জন্য একেবারে টনিকের মতো কাজ করা শুরু করছিল, যে ধানের শীষ যখন থাকবে না, তখন আমরা যে অংশটা আছি, বিএনপি অংশ যেটা আছে, উনি চাচ্ছিল এলডিপিতে থেকেই বিএনপিটাকে ভেঙে ফেলতে। আর ভেঙে ফেলার অস্ত্র হিসাবে এই শব্দটা বাক্যটা ইউজ করেছে, যে চান্দিনার ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না। এটা হলো শাওনপন্থী যারা, বিএনপির যারা, তাদের মনোবলকে ভেঙে ফেলার জন্য, যে মনোবল ভেঙে ফেললে দলটা ভেঙে যাবে, আমাদের যে ঐক্যটা
এই ঐক্যের মধ্যে একটা ফাটল ধরানোর জন্য তার এটা একটা আঘাত ছিল। তা আমরা ওইটাকে, সে যেই ডিগ্রিতে এটাকে মাঠে ছাড়ছে, আমরা তার চাইতে আরো দ্বিগুণ শক্তি নিয়ে এটাকে আমরা প্রতিহত, এই বাক্যটাকে প্রতিহত করার জন্যই মূলত আমি এটা বলেছি যে যখন ব্যালট পেপার ছাপানো হবে তখন দেখা যাবে ধানের শীষ থাকবে কিনা। অবশ্যই চান্দিনার ব্যালট পেপারে ধানের শীষ থাকবে, যদি না থাকে প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো। এটা হলো আমাদের যে প্রান্তিক, আমাদের যে তৃণমূলের নেতাকর্মী, তাদের তাদেরকে উৎসাহিত মনোবলকে করার জন্য। চাঙ্গা রাখার জন্য, যে না অবশ্যই ব্যালট পেপার থাকবে। মাওলানা আবুল খায়ের সাহেব যেভাবে বলছে ব্যালট পেপার থাকবে, অথবা যারা বলতেছে চান্দিনা ধানের শীষে ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না, ওই কথাটাকে একেবারে যেন ফিরিয়ে দেওয়া যায়, ওইটার জন্যই কিন্তু মূলত বলা। এবং দেখেন পরবর্তীতে কিন্তু আমার কথাই হয়েছে, মানে আমার কথাই সত্য হয়েছে, অর্থাৎ চান্দিনার ব্যালট পেপারে কিন্তু ধানের শীষ ছিল। অর্থাৎ যারা বলছে ধানের শীষ থাকবে না চান্দিনার ব্যালট পেপার, যার জন্যই থাকুক, আমার জন্য থাকুক আর আপনার জন্য থাকুক, ধানের শীষ কিন্তু ব্যালট পেপারে ছিল। সেই অর্থে আমি মনে করি আমার বক্তব্যটা কিন্তু হয়েছে যে চান্দিনার ব্যালট পেপারে ধানের শীষ থাকবে এবং ধানের শীষ ছিল। হয়তো এটার ধানের কৃষক, ধানের চাষি হওয়ার কথা ছিল যার, সে না হয়ে আরেকজন চাষির হাতে গেছে, কিন্তু ধানের শীষ কিন্তু ব্যালট পেপারে ছিল। আমি ওই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম, চান্দিনার ব্যালট পেপার ধানের শীষ থাকবে। এটা হলো আমাদের নেতাকর্মীদের মনোবল যেন কেউ নষ্ট করতে না পারে, এবং চান্দিনার বিএনপির যে ঐক্যটা ছিল, এই ঐক্যের মধ্যে যেন কোনো ফাটল ধরাইতে না পারে। এটা যখন উনি বলছিল, এই 2 দিনই কিন্তু আমাদের নেতাকর্মীদের মধ্যে একটা ইয়ে ছিল যে ভাই ধানের শীষ বলে থাকতো না ব্যালট পেপারে, তাহলে আসলে আমরা আর ঘুরা লাভ কি, এই সেই, এরকম তাদের মধ্যে একটা হতাশা কাজ করছিল। আমি ওই আমার তৃণমূল নেতাকর্মীদের যে একটা হতাশা দেখা দিয়েছিল, ওই হতাশাটাকে কাটিয়ে আমাদের মনোবলকে আরো চাঙ্গা করার জন্য কিন্তু আমি তার চাইতে আরো দ্বিগুণ শক্তি, দ্বিগুণ প্রত্যয় এবং দ্বিগুণ ইয়ে নিয়ে, আন্তরিকতা নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে আমি তখন ওই অর্থাৎ বক্তব্যটা আপনি নেতাকর্মীদের, দিয়েছিলাম। আপনাদের যে নেতাকর্মী আছে তাদেরকে উৎসাহিত করার জন্য এটা বলেছিলেন। জি আচ্ছা, এখানে কি আপনি মনে করেন যে এটা কি আপনার বিরুদ্ধে একটা মিডিয়া ট্রায়াল করা হয়েছিল, যে একটা কাটিং ভিডিও করে হ্যাঁ, তারা মিডিয়া আপনাকে- ওই যে আমি প্রয়োজনে আলাদা ধানের শীষ আর প্রয়োজনে আলাদা ব্যালট পেপার ছাপাবো, এটা একটা ফৌজদারি অফেন্স। অর্থাৎ এটা একটা কারণ ব্যালট পেপার ছাপানো কিন্তু মূলত আমার কাজ না, এটা নির্বাচন নির্বাচন কমিশনের কাজ। কমিশনের কাছে। ওই জিনিসটাই তারা ফোকাস করে। মূলত এই বিষয়টা কিন্তু আঞ্চলিক, একেবারে এলাকার বিষয়, কিন্তু এটাকে তৎকালীন সময়ে ওই যে এনসিপির দক্ষিণ অঞ্চলের মনে হয় মুখপাত্র সার্জিস আলম না, উত্তরাঞ্চলের, ওনার আইডি থেকে যখন বিষয়টা ছাড়ছে, এবং এনসিপির একাধিক নেতা হাসনাত আবদুল্লাহ সহ তারা এই বিষয়টাকে একটু হাইলাইটে নিয়ে গেছে, যে বিএনপির এক নেতা বলছে ধানের শীষ ব্যালট পেপার ছাপাইলেই বা আলাদা, তার মানে তারা এটাকে আমরা একটা নির্বাচনে একটা প্রভাব বিস্তার করতে চাচ্ছি, আমরা আলাদা ব্যালট পেপার ছাপাই বলবো। ওই আমি একটা নগণ্য মানুষ, আমি হলাম একটা ইউনিয়নের মানুষ, একটা থানার মানুষ, তা আমার বক্তব্যটা তারার মতো যখন বড় বড় নেতারা, এনসিপির বড় বড় নেতারা যখন এটা তাদের আইডি থেকে ছাড়লো, তারা যখন নিজেরাই বক্তব্যটাকে টেনে নিয়ে বক্তব্য দিল, তখন এটা দেশব্যাপী একটা মানে ব্যাপক একটা ভাইরাল বলে আর কি, ভাইরাল হয়ে গেল। আমার মনে হয় তখন প্রায় এটা কোটির কাছে এটা ভিউজ হয়ে জি গেছিল। জি। তখন এতে করে হয়তো দল মনে করছে যে নেগেটিভটাই তো মানুষ নিবে, যে প্রয়োজনে আলাদা ব্যালট পেপার ছাপাবো, নেগেটিভটা যেহেতু মানুষ নিবে, তো এটা একটা পানিশমেন্ট হওয়া দরকার, এই জন্য আমাকে তখন সাসপেন্ড করছে। আহ, আমরা জানি আপনি একজন স্পষ্টবাদী মানুষ, আপনি সত্যটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং আপনি আপনার যারা নেতাকর্মী রয়েছে চান্দিনা বিএনপি তাদেরকে আগলিয়ে রাখতে আপনি পছন্দ করেন, এবং আপনি আগলিয়ে রাখতেছেন। আমাদের এমপি মহোদয়, জাতীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন সাহেব, আপনি ওনার খুব ঘনিষ্ঠ এবং পরিচিত একজন মানুষ। আপনার যারা সমালোচক রয়েছে, আপনাদের রাজনীতিতে সমালোচক এবং শুভাকাঙ্ক্ষী উভয়ই থাকে। জি আপনার যারা সমালোচক রয়েছে তারা মনে করে যে আপনার এই যে ঘনিষ্ঠতা, এমপি মহোদয়ের সাথে আপনার যে ঘনিষ্ঠতা, এটা আপনাকে স্বাধীনভাবে কথা বলতে বাধা প্রদান করে, এবং তৃণমূলের কর্মীদের পক্ষে কথা বলতে আপনাকে এটা বাধা প্রদান করে। এই অভিযোগে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই অভিযোগটাকে? ধন্যবাদ। অভিযোগ থাকতে পারে, হ্যাঁ, হয়তো আমি কিছু কিছু বিষয় এমপি সাহেবের নলেজে বা দলের যারা হাইকমান্ড আছে, এম সিরাজ সাহেব, মফিজউদ্দিন ভূঁইয়া, কাজী এরশাদ এবং এমপি মহোদয়, তাদের সাথে কোনো কোনো বিষয়ে যদি তারাও অনেক সময় অস্পষ্টতার মধ্যে থাকে, আমি সেটা স্পষ্ট করার চেষ্টা করি। তবে অনেকে যেভাবে প্রত্যাশা করে সেভাবে করি না, এটা ঠিক।
অনেকে প্রত্যাশা করে যে কোনো একটা ছোটখাটো বিষয় হইলেই হাইকমান্ডের সাথে বাজাবাজি, হাইকমান্ডের সাথে রাগারাগি, এবং সেটা জনসম্মুখে করা, মিডিয়ার মাধ্যমে অর্থাৎ ওপেন করা, মিডিয়ার মধ্যে আইসা, লাইভে আইসা দলের হাইকমান্ডের ব্যাপারে বিরক্তি প্রকাশ করা, ওইটা আমি করি না। কারণ এতে করে হয় কি, দূরত্ব আরো বেশি তৈরি হয়। কিন্তু নেতাকর্মীদের যে বিষয়টা বলা দরকার, যেটা আমি মনে করি যে এটা এমপি মহোদয়কে বলা দরকার, ওইটা আমি বলতে কখনোই কার্পণ্য করি না। তবে হয়তো কোনোটা ইনডোরে বলি, একান্তে বলি, তখন ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি, ওইটা করি। কিন্তু যারা সমালোচক তারা যেভাবে চাচ্ছে যে কোনো একটা বিষয় সামনে আনলেই, এবং এটা যদি দেখতে দেখা যায় যে আসলে বিষয়টা হাইকমান্ড থেকে এটা ভুল একটা চলতেছে, সেখানে হুট করে লাইভে আইসাই এটার মানে বিরোধিতা কইরা একটা দলের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা, বাজাবাজি করা, ওইটা আমার রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। কারণ আমি মনে করি আমি যার রাজনীতিটা করেছি, আলহাজ খোরশেদ আলম সাহেব, উনি যেই জেলার সভাপতি ছিলেন, এই জেলার 3টা স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন, ডক্টর খন্দকার মোশাররফ স্যার, MK আনোয়ার স্যার এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। উনি এই জেলাটাকে কিভাবে হ্যান্ডেল করেছেন আমরা ওনার কাছে থেকে দেখেছি। উনি কার্য উদ্ধার করেছেন, কিন্তু ওদের সাথে চোখে চোখ রেখে এভাবে কথা বলে বেয়াদবি করা অথবা দলের মধ্যে ফাটল ধরে এরকম কোনো কাজ কর্ম মানে সবার সামনে ওপেনলি, তারপরে মানুষের সামনে বলে দলের ভাবমূর্তি উনি নষ্ট করেন না। এই বিষয়টা আমি মরহুম আলহাজ খোরশেদ আলম সাহেবের পক্ষ থেকেই আমি শিখেছি। হ্যাঁ, দলের হাইকমান্ডের সাথে তৃণমূলের ভুল বুঝাবুঝিটা থাকতে পারে, সেই ক্ষেত্রে আমি তৃণমূলের পক্ষে দলের হাইকমান্ডকে খাঁটি সঠিক মেসেজটা আমি দিই। চান্দিনাতে যারা পূর্বে আওয়ামী লীগ করতো, এখন তো তারা একটা নিষিদ্ধ দল হিসেবে বাংলাদেশে পরিচিত। তো যারা আগে পূর্বে আওয়ামী লীগ করতো, তাদেরকে পুনর্বাসনের ব্যাপারে, অর্থাৎ যারা সমালোচক রয়েছে আপনাদের, তারা বলতেছে যে চান্দিনাতে আপনারা, অর্থাৎ বিএনপি, অর্থাৎ আপনাদের এমপি মহোদয় সহ আপনারা বিএনপি যারা আছেন, তারা আওয়ামী লীগ পুনর্বাসনে খুব ভালোভাবে জোরালোভাবে কাজ করতেছেন, এবং আপনার বিরুদ্ধে, সরাসরি আপনার বিরুদ্ধে অনেকে অভিযোগ করে যে আপনার ইউনিয়নের সাবেক যিনি চেয়ারম্যান ছিলেন, এবং বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি আপনি বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আপনার ছবি আসে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে কি আপনার আওয়ামী পুনর্বাসনে করতেছেন, নাকি এটা একান্ত একটা অভিযোগ আপনার সমালোচকদের? ধন্যবাদ। আওয়ামী লীগ পুনর্বাসন করার প্রশ্নই ওঠে না। তবে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু এদেশে আওয়ামী লীগ যারা করে লোকজন কিন্তু আছে দেশে। এবং আপনি যদি একটু খেয়াল করেন, ইন্টারিম গভর্নমেন্টের আমলে কোথাও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের একজন নেতাকর্মী ক্রসফায়ার অথবা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা, তারপরে মারধর করা, যেই টর্চারটা গত 17 বছর বিএনপি জামাতের উপর হয়েছে, এই ধরনের কোনো তাদের 1.5 বছরের ক্ষমতায় এরা কি করেছে? কোথাও কি হয়েছে? অনেককে আমরা দেখি যে গ্রেফতার হয়েছে। না, গ্রেফতারটা হয়েছে কিন্তু জামাই আদরে ছিল, আবার একদিন পরে জামিন হয়ে গেছে, যেমন সাবের হোসেন চৌধুরী, তারপর অনেকে জামিন হয়েছে। কিন্তু যেই টর্চারটা আমাদের উপরে হয়েছে, এর 100 ভাগের 1 ভাগও কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের আমলে হয় নাই। নাম্বার 2, আমার ব্যাপারে যেটা, বা চান্দিনার ব্যাপারে, চান্দিনায় আমরা কখনোই কোনো আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দদেরকে আমরা আমাদের স্টেজে আমরা উঠাই নাই, এবং তাদের সাথে আমরা মানে পুনর্বাসন করিনি। বরং 5 তারিখের পরপর বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী লীগের পদ পদবীধারী লোক, তাদেরকে আমাদের যিনি প্রতিপক্ষ এলডিপি, ওরা বিভিন্ন জায়গায় প্রশ্রয় দিয়েছে। যেমন শৈলপুর ইউনিয়নের চেয়ারম্যান, বাতাগাছ ইউনিয়নের চেয়ারম্যান, আপনারা জানেন, এগুলোকে 5 তারিখের আগেই ওনার সাথে ইন্ট্রোডিউস হয়েছে তাদেরকে, এবং ইউনিকে বলে, যারা আমার লোক, এইভাবে বলে এদেরকে করা হয়েছে, পুনর্বাসিত করা হয়েছে। আমরা এরকম পদ পদবীধারী আওয়ামী লীগ বা দুধর্ষ আওয়ামী লীগ কাউকে পুনর্বাসিত করে আমাদের স্টেজে জায়গা দিয়েছি, আমাদের সাথে রেখেছি, এরকম এক্সাম্পল আপনারা দিতে পারবেন বলে আমি মনে করি না। আর আমার সাথে যেটা ব্যক্তিগত, আমার ব্যাপারে যেটা, আপনার 1 নম্বর হলো আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ব্যাপারে যেটা প্রশ্ন করেছেন ব্যক্তিগতভাবে, ইউনিয়নের চেয়ারম্যানের মামলা তিনি 5 তারিখের কারণে তার
সে পলাইছে বা সে ছেড়ে গেছে এরকম না, তার বিরুদ্ধে তার মেম্বাররা একটা অনাস্থা দিয়েছিল। মেম্বারদের সে অনাস্থার এই মামলা হাইকোর্ট পর্যন্ত গিয়েছে। হাইকোর্টের স্টে অর্ডার নিয়ে তারপরে সে তার পরিষদে বসেছে। এখানে আমরা যেটা করিনি সেটা হলো পিড়াইয়া পাড়াইয়া বা লোকজন লইয়া গিয়া তাকে এর থেকে বের করে দেই নাই। তো মব করেন নাই? হ্যাঁ, মব করেন মব নাই? করিনি, ওইটা আমরা করি নাই। মব করে তাদেরকে বের করে দেই নাই, এটা করি নাই, এটা ঠিক, এটা করি নাই। এটা কে করছে, কোথায় আছে? এখন সারা চান্দিনায় কেউ করে নাই। মূলত এখন যারা বিএনপি থেকে মনোনয়ন নিয়েছে, বিএনপি থেকে যারা মনোনয়ন নিয়েছে, ধানের শীষে নমিনেশন নিয়েছে, তারা তো হলো মূল ফোকাসিং জায়গা এখন বিএনপি। পাশাপাশি গত 17 বছরে বিএনপির কাছাকাছি বা বিএনপির মতো মানে নির্যাতনের শিকার হয়েছে জামাত। মূলত আমি মনে করি আর কি, জামাতে ইসলাম এই বিভিন্ন এই যে এইবার নির্বাচনে তাদের অনেক ভোট পাওয়ার পেছনে, আর মিথ্যা হতে পারে কিন্তু আমার এজাম্পশন বলছি আর কি, কারণ আমার কিছু দাউদকান্দি থানা থেকে শুরু করে কয়েক জায়গায় আমরা যেটা আমার কাছে যে মেসেজটা এসেছে যে ইয়ায় জামাত ইসলামের ভোট এখানে অনেক বেশি পাবে। কেন? 5 তারিখের পরে আপনারা তো অনেক মামলা করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, অনেকে হেনস্থা করছেন, ধরছেন, ধইরা পুলিশে দিয়েছেন, কিন্তু ওরা কিন্তু এই কাজটা করে নেই। এবং জামাত বাদী হয়ে, জামাতের কোনো নেতা বাদী হয়ে সারা দেশে বলেন, চান্দিনায় বলেন, আশেপাশে বলেন, কোনো আওয়ামী লীগের কাউকে কিন্তু কোথাও কোনো আসামি করা হয়নি। তো সেক্ষেত্রে এই যে একটা প্রতিপক্ষ তার ভোটকে টানার জন্য করে নেয়, তো সে জায়গায় আমরা কিন্তু তারপরেও তাদের তুলনায় এখন আমরা একটা দৈনিক পত্রিকাও কিন্তু নিউজটা আসছে যে আওয়ামী লীগকে ধরার ব্যাপারে, তাদেরকে ধরে পুলিশে দেওয়া বা তারা কোনো কিছু মিছিল নিয়ে বেরোলে এটাকে কাউন্টার দেওয়া, এটা কিন্তু সার্জিস আলমও বলছে যে আমাদের তাদের সাথে জোট আছে দিয়ে গিয়েছে। এই সত্য কথাটা আমার বলতে হবে যে এটা বিএনপি যেভাবে তাদেরকে মোকাবেলা করতে যায়, ধরতে যায়, দাওয়া দিতে যায়, জামাত কিন্তু সেইভাবে মাঠে করে না। করে না। তো এটা আছে। আর আমার ইউনিয়নের চেয়ারম্যান ওই যে মেম্বাররা অনাস্থা দিচ্ছে, সে অনাস্থা সে হাইকোর্ট থেকে তার এটাকে স্টে অর্ডার নিয়ে তারপরে সে প্রশাসনের মাধ্যমে, অর্থাৎ টিউনো মহোদয় সহ প্রশাসনের মাধ্যমে ডিসি মহোদয় চিঠি দিচ্ছে, টিউনো মহোদয় যেহেতু আমরা জানছি আর কি, এইভাবে সে বসছে। আমরা কি করি নেই শুধু এটা বলতে পারবেন, আমরা পুনর্বাসন করি নেই, তবে ওই যে জায়গা সে বসার রাইট থাকার পরেও তাকে আমরা পরিষদ থেকে বের করে দেইনি। এখন 13টা ইউনিয়নের সব জায়গায় তো চেয়ারম্যানটা আগের থেকেই চেয়ারম্যানই করতেছে, এবং অনেকেই এর আগেই, অর্থাৎ নির্বাচনের আগেই আরও অনেক নেতারা তাদেরকে বিভিন্ন জায়গায় বসায় রাখছে। যার কারণে আমরা এখন একজন তার বৈধ কাগজপত্র নিয়ে বসবে, তারপর আমরা তাকে সেখান থেকে বের করে দেব। এতে করে আপনারাই আবার বলবেন যে সে সে তো হাইকোর্টের অর্ডার নিয়ে বসছে, এখন হাইকোর্টের অর্ডার নিয়ে বসার পর তাকে আপনারা মব সৃষ্টি করে বের করে দিলেন, এটা তো হাইকোর্টকে অমান্য করা হলো। তো আর 2 নম্বর হলো, 2-1 জনের কাছে যেমন আমি কিছুদিন আগে ওই চেয়ারম্যান অসুস্থ, সে আমার কিন্তু প্রতিবেশী, আপনারা জানেন তার বাড়ি নাওতলা, প্রতিবেশী, আমি তাকে দেখতে গিয়েছি। আপনারা এই রেওয়াজটা, পলিটিক্যাল এই সংস্কৃতিটা কিন্তু উপরে আমাদের চাইতে বেশি। একজনের বিয়ে সাথে তার একজন অ্যাটেন্ড করা, ইফতার মাহফিল অ্যাটেন্ড করা, জানাজা অ্যাটেন্ড করা, অসুস্থ হলে দেখতে যাওয়া, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আরও বেশি। আপনারা দেখেছেন মির্জা আব্বাসকে দেখতে গেছে জামাতের নেতৃবৃন্দরাও, মিয়া গোলাম পরোয়ার সহ এখানে যারা ছিল ওরা দেখতে গেছে। এই যে মানে মানুষ দল পরে, মানুষ হিসাবে একজন মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, মৃত্যুবরণ করলে জানাজায় যাওয়া, তার মেয়ের বিয়েতে দাওয়াত দিলে অ্যাটেন্ড করা, এইটা হলো সামাজিক কালচার। এটার মধ্যে আমরা এটা টুকটাক আমরা করি, কিন্তু আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে বা তারা আবার তারা এদেশে করবে, এই রাজনীতিতে ফিরে এসে সন্ত্রাসী করবে, হত্যাযজ্ঞ চালাবে, সন্ত্রাসী করবে, তারপরে কারোর উপর চাপা বসবে, জবরদখল করবে, ওইটা কিন্তু করতে দেওয়া হবে না। ওই ব্যাপারে আমরা সবাই সজাগ দৃষ্টিতে আছি এবং আমরা ঐক্যবদ্ধ আছি। আসন্ন স্থানীয় নির্বাচন খুব কাছাকাছি, এখন নির্বাচনের একটা মোটামুটি হাওয়া চান্দিনা সহ পুরো বাংলাদেশে বইতে শুরু করেছে। আমরা এরকম একটা গুঞ্জন শুনতেছি যে আগামী নির্বাচনে আপনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে লড়তে পারেন। তো এই ব্যাপারটা কি আসলে সঠিক এবং এটা কিভাবে আপনি দেখছেন?
ধন্যবাদ। আমি আপনারা হয়তো সামাজিক যোগাযোগ দেখতেছেন যে আমি অলরেডি গণসংযোগ করা ছোট্ট পরিসরে কাজ কর্মকাণ্ড আমি পরিচালনা করছি। এই আসলেই এটা আমার আমার নির্বাচনের বিষয়টা কিন্তু আমার নেতাকর্মী জনগণের থেকেই এই ধরনের একটা চাহিদা, এই ধরনের একটা চাওয়া উঠে আসছে যে আহ, বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা যে ভাই আপনি উপজেলা নির্বাচনটা করতে হবে, নেতার পাশে আপনি থাকলে আমাদের অনেক সুবিধা হবে। নেতা যেহেতু নির্বাচন মানে জাতীয় সংসদের আছে, এরপরে কাজের জন্য ঢাকায় দৌড়াদৌড়ি করে, কিন্তু আমাদের ছোটোখাটো বিষয় যাতে আমরা ফোন দিলে পাই বা বিপদে আপদে ফোন দিলে আপনি দৌড়ে আসতে পারেন, তারপরে জানা যায়, এরপর অসুস্থ হলে করে দেখতে যাওয়া, এই সমস্ত যে মানুষের যে ছোটোখাটো কিছু কাজ, এগুলো আমি আগের থেকেই আমি করে আসছি। এতে করে নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা ইয়ে তৈরি হয়েছে এবং তারা বলছে, দাবি করছে আমাকে নির্বাচন করার জন্য। তো উপজেলা পরিষদে নির্বাচন করার জন্য এই জন্য আস্তে আস্তে স্বপ্নটা বড় হচ্ছে। এবং আমি মাঠে না গেলে আসলে বুঝতে পারতাম না যে দুঃসময়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে শক্ত অবস্থানে মাঠে থাকার কারণে এবং নেতৃত্বের আনুগত্য থাকার কারণে মানুষ যে আমাকে এত ভালোবাসে, এটা যদি আমি এখন না নামতাম, সকাল বিকাল যদি না যেতাম, আসলে আমি কিন্তু অনুভব করতে পারতাম না। এখন মানুষ কাছে যাওয়াতে মানুষ যে খুশি এবং মানুষের যে আবদার যেন আপনি নির্বাচন করতে হবে, তো এটা মানুষের চাহিদা, মানুষের চাওয়া, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের চাওয়া, সাধারণ জনগণের চাওয়া। তারপরে আমি নেতার রিপ্রেজেন্টেটিভ হিসাবে অনেক জায়গায় অনেক কাজ করেছি, অনেক জায়গায় জানাজা নামাজে গিয়েছি, হাসপাতালে রুগী দেখতে গিয়েছি, বিভিন্ন সাংগঠনিক কাজ নেতা দায়িত্ব দিয়েছেন সেটা করেছি। বিভিন্ন ইউনিয়নের নির্বাচনের আগে বা দল যখন চলছিল তখন বিভিন্ন ইউনিয়নে কোনো ছোটোখাটো কোন্দল থাকলে মিট করার জন্য নেতা পাঠিয়েছেন। তো নেতার রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিভিন্ন জায়গায় গিয়ে সফলতার স্বাক্ষর রাখাতে এখন নেতাকর্মীদের মনে একটা স্বপ্ন আমাকে নিয়ে তৈরি হয়েছে। তো এই জন্য আমি মাঠে কাজ করছি। তবে আমি এই কথা আপনাদের মাধ্যমে স্পষ্ট আমি বলতে চাই, সেটা হলো আমরা জিয়া পরিবারের বিশ্বস্ত লোক এবং খোরশেদ পরিবারের বিশ্বস্ত লোক আমাদের নেতা আতিকুল আলম শাওন এমপি মহোদয়, উনি স্থানীয় সরকার নির্বাচনে উনি যেখানে ওনার যে চয়েস থাকবে এবং উনি যেখানে যাকে নির্বাচনের জন্য দিবে, আমরা কায়মনোবাক্যে সেটা আমরা মেনে নেব। এবং দল মরহুম হাসান খোরশেদ আলম সাহেব থেকে আমরা এটা শিখেছি যে দলের মধ্যে বিক্রি করে বা দলের বিরোধিতা করা, তারপরে এই দলের মধ্যে কোন্দল তৈরি করার জন্য কিছু করা, যে আমার অবস্থান নাই তারপরও একটা ভেজাল লাগাই দিলাম, এই ধরনের মন মানসিকতা আমাদের নেই। ইনশাল্লাহ আমাদের নেতা যেই জায়গায় যাকে দিয়ে নির্বাচন করানোর আগ্রহ প্রকাশ করবেন, আমরা নেতার আগ্রহকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই এবং আমরা সেইভাবেই কাজ করি। আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত আছেন। আপনি মরহুম আলহাজ খুরশেদ আলম সাহেবের সাথেও রাজনীতি করেছেন, বর্তমানে রাজনীতি করছেন। অনেকভাবে হামলা মামলা এবং বিভিন্ন অত্যাচারের শিকার হয়েছেন। তো আপনার এতদিনের ত্যাগের বিনিময়ে কি আপনি কি আপনার অর্থাৎ আমাদের এমপি মহোদয়ের কাছ থেকে কি আপনি এরকম কোনো আশ্বস্ত হয়েছেন যে হ্যাঁ আপনি মাঠে কাজ চালিয়ে যান, প্রচার প্রচারণা করেন, আপনাকে আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে দেব? না, এই ধরনের মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড বা এই ধরনের ওয়ান টু ওয়ান এই ধরনের একবারে ডিপলি বা শিওর শিওর করে কথা বলা হয়নি। তবে আমি যে ঘুরি বা ইয়ে করে জানিয়েছি নেতাকে, তো জানার নেতা বলছে ঠিক আছে মাঠে থাকেন, দেখা যাক, আহ, সময় আসুক। তো এটা নেতা জানে এবং নেতাকে আমি নেতা বলছে ঠিক আছে মাঠে থাকেন, আমি ওই জন্য মাঠে আছি, কাজ করতেছি। নেতা যদি আমার চেয়ে সুইটেবল, আমার চাইতে আহ, জনসম্পৃক্ততা বেশি, আমার চাইতে নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য বেশি, এমন কোনো ব্যক্তি যদি নেতা দেন, নেতা পান এবং দেন, তাতে আমার কোনো মানে আপত্তি নেই। তবে আমার বিশ্বাস দলে আমার যে শ্রম ত্যাগ আছে, দলের জন্য আমি যতটুকু দিয়েছি, দল আমি খুব একটা মানে ফেলে দেওয়ার মতো প্রার্থী না। ইনশাল্লাহ দল, আমার বিশ্বাস দল আমাকে যথাসময়ে মূল্যায়ন করবে। চান্দিনা উপজেলায় বর্তমানে মাদকের বিস্তার এখন উদ্বেগজনক
পর্যায়ে পৌঁছে গেছে। ইয়াবা ফেন্সিডিল সহ গাঁজা সহ মাদকদ্রব্য এখন স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে একদম সহজলভ্য হয়ে গেছে। তো চান্দিনা মানুষদের একটা অভিযোগ হচ্ছে যে যারা এই মাদক কারবারের সাথে জড়িত, অর্থাৎ যারা ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, তারা মূলত রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক ছত্রছায়ার মধ্যে থেকেই কাজগুলো করতেছে। আমি যদি সরাসরি আপনাকে জিজ্ঞাসা করি, একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনার কি এই মাদকদ্রব্যর যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে, এই মহলের সাথে কোনো যোগাযোগ রয়েছে কিনা, এবং চেয়ারম্যান নির্বাচিত হলে চান্দিনাকে আপনি মাদক মুক্ত করতে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আপনি কি কি কার্যক্রম নেবেন বলে আপনি পরিকল্পনা করেছেন? ধন্যবাদ। মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য দুইটা শ্রেণীকে সবচেয়ে বেশি অ্যালার্ট হতে হবে। একটা হলো প্রশাসন। আমি মনে করি আপনার সংসদেও দেখেছেন, কথাবার্তা হয়েছে, এটা সারা দেশেই এই বিষয়টা মনে হচ্ছে না। আমি মনে করি এই বিষয়টা একটা লুজ প্রশাসন চলছে মাদকের ইস্যুতে। লুজ প্রশাসনের কারণটা হলো, আমি একাধিক পুলিশ কর্মকর্তার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছি। ওরা বলছে যে ভাই, আপনারা একটা স্টেটমেন্ট দেখবেন, আমাদের ওসি মহোদয় দিছে, একটা স্টেটমেন্ট দিয়েছে, প্রায় 57 জন, এই কয়েকদিনে তারা 57 জন মাদক সেবী বা মাদক কারবারি এদেরকে ধরছে। তো দুইরা চালান দিলে এরা দেখা যায় 7 দিন, 5 দিন, 4 দিন, 3 দিন, 10 দিন, 15 দিন পরে আবার বেরিয়ে আসে। তো যেই দেশে মাদক মামলা দেওয়ার পরেও কোর্ট তাদেরকে জামিন দিয়ে দেয়, এসে তারা তখন আবার ব্যবসাটা করে। তো লুজ প্রশাসনের কারণে বিষয়টা বেশি বিস্তার হচ্ছে, এটা আমি মনে করি। দ্বিতীয়ত, পারিবারিক সচেতনতা নাই। দেখা যায় যে আমরা কিন্তু যারা রাজনীতি করি, আমরা কেউ চাচ্ছি না যে সমাজটা মাদকাসক্ত হোক। মাদকাসক্ত হইলে কিন্তু সবার জন্যই ক্ষতি, তো এটা চাচ্ছি না। কিন্তু যখন একটা মাদক কারবারি বা মাদক সেবন করে এরকম কাউকে যখন আমরা হিট করি, ধরি, মারি, তখন দেখা যায় তার বাপ, চাচা, ভাই, বেড়াদার তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে আসে। তখন ঘটনা একটা থেকে আরেকটা চলে যায়। তখন ওই যে মাদকের বিষয়টা আর থাকে না, কয়েকে ও আমার ছেলে এই সময় অমুক অমুক মার্কায় ভোট দিচ্ছে না, তাকে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। তো যদি গার্ডিয়ানরা যদি সচেতন হয়, আর নেতৃবৃন্দরা যেটা করার সেটা হলো, যদি কোনো মাদক কারবারের থেকে কোনো মান্থলি না নেয়, মাদক কারবারের থেকে কোনো আর্থিক সুবিধা না নেয়, আর প্রশাসন যদি একটু হার্ড হয়, তাহলে এই মাদক এই দেশ থেকে নির্মূল করা একেবারে সহজ। কিন্তু আমরা সামাজিকভাবে কিন্তু সচেতন না। আমার ছেলেটা মাগরিবের পরে কই যায়, রাত্রে কোথায় থাকে, সেই স্কুলে যে গেল, যাওয়ার নাম লইয়া, আমরা যারা শিক্ষকতা করি আমরা কিন্তু এগুলা অনেকটাই বুঝতে পারতেছি। দেখা যায় যে প্রথম ঘন্টা বই খাতা নিয়ে আসলো, আইসা প্রথম ঘন্টাটা না করে চলে যায়। আপনি এই বিষয়টা কিন্তু খুব গভীর চিন্তার বিষয়। মাদ্রাসা আসলো বা স্কুলে আসলো বা কলেজে আসলো, আইসা সেরা প্রথম ঘন্টা না করে সে চলে গেল, বা 1 ঘন্টা করেই সে মানে কলেজ থেকে বেরিয়ে যায় বা চলে যায়। এই যে যায়, এই যাওয়ায় কিন্তু সে বাসায় যায় না, অবশ্যই সে তার বন্ধুদের সাথে আড্ডা দেয়। যখন ছুটির সময় হয় ঠিক তখনই সে বাড়ি যায়, যাতে করে বাপ মা মনে করতেছে কি আমার ছেলে স্কুলে আছে, লেখাপড়া করতেছে। তো এইটা মাগরিবের পরে সন্তানটা কই যায়, কার সাথে যায়, কোন বন্ধুর সাথে আড্ডা দেয়, এইটা যদি আমরা বাপ মা, ভাই বোন, আমরা সবাই যদি আমাদের সন্তানের দিকে, আমাদের ভাইদের দিকে আমরা খেয়াল রাখি, আর নেতৃবৃন্দরা যদি এদেরকে আশ্রয় প্রশ্রয় না দেয়, আর প্রশাসন যদি স্ট্রং হয়, তাইলে অবশ্যই এটা নির্মূল হতে বাধ্য। তো আমি যে জিনিসটা করতে চাই, সামাজিক প্রতিরোধটা আমাদের আগে শক্ত করতে হবে। সামাজিক প্রতিরোধ, আমি যে জায়গায় যাই সেখানে বলি যে কারা মাদক কারবারি করে আপনারা যদি নিশ্চিত জানেন, তাহলে আপনারা তাকে বয়কট করেন সামাজিকভাবে। তার মেয়ের বিয়েতে যাবেন না, তাকে আপনাদের কারো বিয়ে সাথে দাওয়াত দিবেন না, তার ঘর সংসারে কোনো দেখবেন যে মাদক কারবারে যে তার ছেলে তার উপর হাত তোলে, এই বিচারে কেউ যাবেন না। তারপরে তাদেরকে সমাজ থেকে বের করে দেন, বয়কট করেন, কেউ কথা বলবেন না। এদের ছবি ফেসবুকে দিয়ে দেন যে এইগুলো মাদক কারবারি,
এগুলো মাদক খায়, এদেরকে যদি সামাজিক যোগাযোগ দিয়ে দেওয়া হয়, তখন দেখা যাবে আরেকজন মেয়ে তার কাছে বিয়ে দিবে না, আরেকজন ছেলে তার সাথে এই ছেলের কাছে কেউ মেয়ে বিয়ে দিবেন। এতে করে যদি আমরা সামাজিকভাবে আরো কঠোর হতে পারি, তাইলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের এমপি মহোদয় মাইক দিয়েই বলেছে যে মাদক যারা করে তাদের তালিকা দেন। থানায় অনেক তালিকা জমা আছে, 999 ফোন দিয়ে অনেককে ধরানো হয়। তো ধরানো হইলে তারা যখন কোর্টে যায়, তখন তারা 2, 4, 5 দিন 7 দিন পরে জামিন নিয়ে চলে আসে। বেরিয়ে আসে। তো এই যে জামিন নিয়ে বেরিয়ে আসে, এখন আবার মারতে গেলে যদি আবার হাউসে যদি মানুষের হাতে আবার তুলে দেওয়া হয়, তখন গণপিটুনি হয়ে যায়। গণপিটুনি হয়ে দেওয়া যায়, মারতে গেলে আবার মরেও যেতে পারে, যার কারণে আইন হাতে নেওয়া যাচ্ছে না। তাহলে কি করতে হবে? খবর দিয়া পুলিশে দিতে হবে। তো পুলিশ তো আর এখানে রাখতে পারে না, পুলিশও তো তাদেরকে এখানে না মারার কোনো অধিকার নাই। তো এই হিউম্যান রাইটসের সেটা নাই, মানবাধিকারের সেটা নাই। পুলিশ কি করতে পারে? সর্বোচ্চ চালান দিতে পারে। তো চালান দিলে তারা কোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে আবার বীর দর্পে এই ব্যবসাটা করে। তো এখন আপনি সংসদে একটা কথা, রাজা কিবরিয়া একটা বক্তব্য দিয়েছিল যে কয়েকটা মাদক কারবারের ক্রস ফায়ার দিতে হবে। অর্থাৎ যদি প্রশাসন থেকে এই ধরনের হার্ড লাইনে যে মাদক কারবারি প্রমাণিত হলেই তার 30 বছর 40 বছর জেল, তারপরে মাদক ব্যবসায়ী বা এরকম হলে তার ক্রস ফায়ার বা তার ফাঁসি, এই ধরনের যদি হার্ড লাইনে কোনো আইন করা যায়, তাইলে এটাকে বিয়ে করা সম্ভব। আর যদি গার্জিয়ানরা সচেতন হয়, নেতৃবৃন্দরা প্রশ্রয় না দেয়। আমার জানা মতে, আমার দলের কোনো নেতাকর্মী, আমার জানা মতে, অজানা থাকতে পারে কেউ, আমার জানা মতে আমাদের কোনো নেতাকর্মী, এমপি সাহেবের কোনো লোক এই ধরনের মাদক কারবারিদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না, দেয় না। এবং আমাদের মধ্যে কেউ মাদক কারবারি যদি একদম জানাশোনা সত্য থাকে, আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না, তাদেরকে শাসন বারণের উপরেই রাখি, তাদেরকে ঘৃণা জানানোর উপরেই রাখি, তাদেরকে ধিক্কার দেওয়ার উপরে রাখি। এমন না যে অমুকে মাদক বিক্রি করে তার সাথে মহরম দহরম, তার থেকে পার্সেন্টেজ নিয়ে চলাফেরা, এই ধরনের আমাদের কোনো নেতৃবৃন্দের মধ্যে এই ধরনের মন মানসিকতা নাই। পূর্বে চান্দিনার মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন চেয়ারম্যান যারা হয়েছে বা প্রার্থী যারা ছিল, বিভিন্ন সময় বরাবর তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা ওইরকম প্রত্যাশা পূরণ করে মানুষের জন্য কাজ করতে পারেনি। তো আপনি যদি সত্যি উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয় লাভ করেন, আপনাকে যদি আপনার দল থেকে মনোনীত দেয়, আপনি যদি বিজয় লাভ করেন, তাহলে চান্দিনা মানুষের জন্য আপনি কি করবেন? কোন জায়গাটা, অর্থাৎ পূর্ব থেকে আপনার জায়গাটা আলাদা হবে, কোন জায়গাটা আলাদা হবে, এবং জনগণ কিসের ভিত্তিতে আপনাকে বিচার করবে? ধন্যবাদ। আসলে জনগণ কিন্তু আমাদের চাইতে অনেক স্মার্ট আর অনেক ট্যালেন্ট। আমরা হয়তো সর্বসাধারণ বলি বা তাদেরকে আমরা মনে করি ওরা হয়তো বোঝে না, ওরা কিন্তু আসলে আমাদের থেকে আরো ভালো ধারণা রাখে। এক নম্বর হলো আমার দীর্ঘ রাজনীতির যে ক্যারিয়ার, 97 সাল থেকে আজকে পর্যন্ত প্রায় এখানে 3 বছর, এখানে 29 বছর, 29 বছরে দলটা করছি। তো 29 বছরে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই জায়গায় এসেছি। চান্দিনার মানুষ আমাকে, আমার ভিতর বাহির, আমার সব কিছু আদি অন্ত, তারা সব কিছু দেখেছে যে আসলে আমি কি ধরনের মানুষ, আমি কোনো ঘুষ দুর্নীতির সাথে জড়িত আছি কিনা, তারপরে আমি কোনো মিথ্যার সাথে জড়িত আছি কিনা, আমি কোনো অন্যায়ের সাথে জড়িত আছি কিনা, ওইটা মানুষ দেখতেছে। দেখে দেখে বড় হয়েছি আমি বড় হয়েছি, মানুষ দেখেছে। এগুলো নাই বিধায় মানুষ কিন্তু আজকে আমাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতেছে এবং আমাকে নিয়ে মানুষ স্বপ্ন দেখতেছে এবং আমাকে আশান্বিত করছে। আমি অনেকেই নির্বাচনের বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, এই করব ওটা করব। আগে আমি যেই কাজটা আগে চিন্তা করেছি বা যেই কাজটার প্রতিশ্রুতি দিতে চাচ্ছি, ওদের থেকে আমার আলাদা যেটা হওয়ার আমি চিন্তা করেছি, সেটা হলো আমি সবার আগে মানুষকে মূল্যায়ন করার যে বিষয়টা, অর্থাৎ দুঃসময় নেতাকর্মীদেরকে মূল্যায়ন, সাধারণ মানুষদেরকে মূল্যায়ন, আমাকে যারা ভোট দিবে, ভোট দিয়েছে, ভোট দেখ না দেখ, আমি যখন নির্বাচিত হব, এরা যেন এদের সুখ দুঃখের কথাটা অন্তত আমার কাছে ফ্রিভাবে এসে বলতে পারে। আজকে যারা নেতাদের প্রতি সবচেয়ে বড় অভিযোগ যেটা থাকে, সেটা হলো যে নেতারা নির্বাচিত হওয়ার পরে মানুষদেরকে মূল্যায়ন করে না।
ওদের কাছে যায় কথা বলা যায় না, সময় দেয় না, বিপদে আপদে ডাকলে আসে না, বিভিন্ন বিপদ আপদে রাত বিরাতে ফোন দিলে ধরে না। আমি আর চেয়ে একটু ব্যতিক্রম হতে চাই। অর্থাৎ আগে আমি মানুষকে মূল্যায়ন, এর মধ্যে প্রথম ক্যাটাগরি হলো আমার দুঃসময় নেতাকর্মীদের মূল্যায়ন। তাদেরকে আমি সর্বোচ্চ মূল্যায়ন করব এবং জনসাধারণ তারা যেন তাদের প্রতিনিধির কাছে নির্ভয়ে এবং এসে তাদের কথাটা বলতে পারে, তাদের সমস্যার কথাটা বলতে পারে, এতটুকু জায়গা আমি অন্তত এনশিওর করব যে তাদের আবেগ, তাদের অনুভূতি, তাদের কথাটা যেন বলতে পারে। এই কথাটা যদি নেতৃবৃন্দরা শোনে, জনপ্রতিনিধিরা যদি তার ভোটারদের এই অভাব অভিযোগের কথাটা শুধু শোনে, অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বাকি তার রেঞ্জের ভিতরে যতটুকু করার আছে, যদি একজন উপজেলা চেয়ারম্যান সব করতে পারতো তাহলে কিন্তু আইন, আদালত, কোর্ট কাছারি হওয়ার প্রয়োজন ছিল না। আমার রেঞ্জের ভিতরে সততার সাথে, নিষ্ঠার সাথে থেকে যতটুকু সর্বোচ্চটা আমি চাঁদিনার জনগণকে উপহার দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত আমি যে জিনিসটা করব সেটা হলো আমার থানা হেডকোয়ার্টারটা কিন্তু উপজেলার একেবারেই উত্তর প্রান্তে, যার কারণে সেই জোয়াক, কৈলাইন, তারপরে গল্লাই, তারপরে এরকম অনেক, এই যে বড়িয়া কৃষ্ণপুর, তারপরে এরকম অনেক দূর দূরান্ত থেকে আমাদের সর্বসাধারণ উপজেলা চেয়ারম্যান পরিষদে আসতে হয়, বিভিন্ন কাজে, বিভিন্ন দরখাস্ত নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে আসতে হয়। আমি চিন্তা করেছি এই জিনিসটাকে একটু লাঘব করার জন্য আমি কমপক্ষে সপ্তাহে 2-3 দিন আমি মফস্বলে অফিস করব বলতে হলে উপজেলা মফস্বলের সবাইকে তো নিয়ে যাওয়া যাবে না, অন্তত আমার কাছে যে দরখাস্ত বা আমার কাছে যে কথাটা বলতে আসবে, আমার কাছে যারা ব্যক্তিগতভাবে আসতে চায়, কথা বলতে চায়, তখন জোয়াক থেকে একটা লোক, কৈলাইন থেকে একটা লোক, এরকম গল্লাই থেকে একটা লোক, এরকম আপনার নবপুর, বাঁশধারা, এরকম অনেক দূর দূরান্তের যারা, তারা আমার সাথে শুধু একটা উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য 70-80-100 টাকা ভাড়া দিয়ে সারাদিন অভুক্ত থেকে উপজেলা চেয়ারম্যানের কাছে আসবে কথা বলার জন্য, আইসা আবার নাও পাইতে পারে। ঠিক আছে, এই যে একটা হয়রানি, এইটা আমি চিন্তা করেছি যে আমি সপ্তাহে 2-3 দিন আমার সেই দূরবর্তী যে ইউনিয়নগুলো সেখানে আমি অবস্থান নেব। অর্থাৎ সকালে চলে গেলাম সেখানে, যেমন শনিবার বন্ধ, অফিস বন্ধ, মাদ্রাসা বন্ধ, আমি শনিবারে চলে গেলাম জোয়াক ইউনিয়নে, সারাদিন জোয়াক থাকলাম, দুপুরে আমি কোথাও আমার কোনো নিকটাত্মীয় অথবা আমার কোনো নেতৃবৃন্দের এখানে আমি লাঞ্চ করে নিলাম, বিকাল পর্যন্ত থাকলাম। ওই দিন ওই জোয়াক ইউনিয়নের কথাগুলো, জোয়াক ইউনিয়ন আমার সাথে যেই ডিলিংসটা, তাদের আমার সাথে যে মানে দরখাস্ত দেওয়া, আমার কাছে কিছু কথা বলা, কোনো আবদার করা, এটা আমি গিয়ে নিয়ে আসলাম। তাইলে এরকম যদি সপ্তাহে 2-3 দিন আমি 2-3টা দূরবর্তী ইউনিয়নে যদি আমি সময় দিই, তাহলে তাদের উপজেলায় যে এসে হয়রানিটা, এটা অনেকটা লাঘব হবে। নাম্বার 3, আমি যে জিনিসটা করব, যদি আল্লাহ আমাকে কবুল করে, আমার যদি সেটা কপালে থাকে, তাহলে আমি উপজেলা প্রশাসনকে যেটা বলবো সেটা হলো, যেই কাজটা করার জন্য আপ্রাণ চেষ্টা করব, সেটা হলো কোনো লোক যেন একটা কাজের জন্য 2 থেকে 3 বার আসতে না হয়। একটা কাজের জন্য তার জন্য একবার এসেই সে তার কাজটা করে যেতে পারে। এই ধরনের হয়রানি, অফিস আদালতে যে হয়রানিটা হয়, একটা জন্ম নিবন্ধনের কাজ নিয়ে এলো, বললো কালকে অমুকটা নিয়ে, পরে কালকে অমুকটা নিয়ে এলো, পরে কয়েকদিন পরে বললো অমুক জিনিসটা বাদ আছে, অমুক দিন নিয়ে আসেন। এটা কিন্তু অনেক সময় ইচ্ছা করে করে, কেন করে এটা আপনারাও জানেন, আমিও জানি। কিন্তু ওইটা আমি চাইবো যে না, একটা কাজের জন্য যেন বারবার তাকে দূর দূরান্ত থেকে উপজেলা প্রশাসনে দৌড়াদৌড়ি করতে না হয়। তো এই জিনিসটা আমি, এই সেবাটা যত দ্রুত একটা মানুষকে একবারের সর্বোচ্চ তার 2 বার আসার মাধ্যমে, কোনোটা পসিবল হলে এই একবারই তার আসার মাধ্যমে যেন তার কাজটা তাকে বুঝাই দেওয়া যায়, সেজন্য এই কাজটার জন্য বারবার তার জুতা ক্ষয় করতে না হয়, তার অর্থদণ্ড না হয়, সময় নষ্ট না হয়, এই জার্নি করতে না হয়। এই সেবাটা সকল যে উপজেলার যে দফতরগুলো আছে, যে যুব উন্নয়ন, সমাজসেবা, তারপরে শিক্ষা, তারপরে বিভিন্ন যে দফতরগুলো আছে, সকল দফতরের আমি এই জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করব, যাতে মানুষগুলো হয়রানির শিকারে সেখানে না হয়, বারবার যেন একটা বিষয়ের জন্য মানে আসতে না হয়। এই জিনিসগুলো আমি খুব গুরুত্ব দেব। আর ওইটা তো বললাম, আমি সপ্তাহে 2-3 দিন আমি দূরবর্তী ইউনিয়নগুলোতে আমি নিজে চলে যাব, সেখানে গিয়ে তাদের সাথে আমি তাদের অভাব অভিযোগের কথা শুনবো, দরখাস্ত থাকলে সেগুলো আমি নিয়ে সেখান থেকে রিসিভ করে নিয়ে আসবো। তাদেরকে যেন
এই বারবার উপজেলা প্রাঙ্গণে দৌড়াদৌড়ি করতে না হয়, সেই জিনিসগুলো আমি খেয়াল করব। আর সবার উপরে তো আমি বললাম, সবার উপরে আমি মানুষকে মূল্যায়ন করব, অর্থাৎ দুঃসময় নেতাকর্মীদেরকে মূল্যায়ন করব, সর্বসাধারণ যেন আমার সাথে নির্ভয়ে কথা বলতে পারে, এই জিনিসটা আমি সবচেয়ে বেশি এনশিওর করবো। আমি দীর্ঘ এই প্রায় 29 বছর রাজনীতিতে আমি যে জিনিসটা দেখছি, আপনি যেটা ওই আগে বললেন যে কারো কারো ক্ষোভ আছে, এই ক্ষোভের 90% হইল যে নেতার সাথে কর্মী মন খুলে কথাটা বলতে পারতেছে না, তার কথাটা বলার সুযোগ পাচ্ছে না, আজ আয়সা দেখে না তার নাই, অথবা ফোন দিলে ওইভাবে বলতে পারতেছে না। এটার থেকে একটু মানবেন, আমি ওই যেখানে যেখানে মানুষ রাগ করছে আমি ওইগুলো এখন থেকে নোট করছি। অন্তত আমি যদি চান্দিনার কোনো একটা চেয়ারে বসতে পারি, অন্তত আমার নেতা কর্মীরা বা আমার সর্বসাধারণ যেন এই ধরনের মানবিমান করতে না হয়, আমি সেই জিনিসগুলোতে বেশি ফোকাস করবো ইনশাল্লাহ। জনাব আবুল খায়ের সাহেব, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। এখন শেষ পর্যায়ে এসে আপনি চান্দিনাবাসীর উদ্দেশ্যে কি কোনো বার্তা দিতে চাচ্ছেন আমাদের চান্দিনা মেলের মাধ্যমে? ধন্যবাদ। আমি চান্দিনাবাসীকে বার্তা দিতে চাচ্ছি, সেটা হলো 24 জুলাই বিপ্লবের পরে আমরা কেউ আর কাউকে ভয় পাওয়ার কোনো কথা নেই। কোনো পেশি শক্তির কাছে আমরা আর জিম্মি থাকবো না, কোনো মাস্তান সন্ত্রাসকে আমরা ভয় পেয়ে কথা বলবো না। আমরা 24 জুলাই গণ আন্দোলনে যেভাবে আমরা সিনা টান করে আমরা ফেসিবাদের বিরুদ্ধে যেভাবে তর্জন গর্জন দিয়ে আমরা মাঠে ছিলাম, যেখানেই মানুষ অন্যায়ের শিকার হবে সেখানেই যেন মানুষ প্রতিবাদ করে। ইনশাল্লাহ কথা দিলাম, আমরা এবং আমাদের এমপি মহোদয় আপনাদের পাশে থাকবে। কোনো অন্যায়কে তিনি প্রশ্রয় দেন না এবং কোনো জুলুমকে তিনি প্রশ্রয় দেন না, যে নেতাকর্মীরা কাউকে কিছু করে পার পাবে এই সুযোগ অন্তত এমপি মহোদয়ের কাছে নাই। এই জন্য চান্দিনাবাসীকে বলবো, মাদকের বিরুদ্ধে হোক, ধর্ষণের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনি আপনি নিজেকে সাধারণ মনে করবেন না, আপনার যেই অধিকার এই দেশে, এই চান্দিনার ভূখণ্ডে আপনার যে অধিকার, আমারও এর একই অধিকার, যারা নেতৃত্ব দেয় তাদেরও সেম অধিকার। অতএব আপনারা এই দেশে ভাড়াটিয়া না, যেখানেই কোনো অনিয়ম হবে, যেখানেই কোনো ব্যতিক্রম হবে প্রতিবাদ করবেন, প্রতিবাদ গড়ে তুলবেন এবং এমপি মহোদয়ের নলেজে দিবেন, নেতৃবৃন্দদের কাছে দিবেন। তাইলে এই চান্দিনায় কোনো আর অন্যায় ঝেঁকে বসতে পারবে না। আগে যেমন মানুষের ভিতরে একটা ভয়ভীতি ছিল, একটা সম্প্রদায় জগদ্দল পাথর হয়ে মানুষের উপরে বসেছিল, কারো বিরুদ্ধে কেউ কমপ্লেন করলে সেটার কোনো বিচার মিলত না। এখন কিন্তু সেটা না। 24 জুলাই বিপ্লবের পরে সারা দেশ পরিবর্তন হয়েছে, মানুষ এখন প্রতিবাদী হয়েছে। অতএব যেখানে অন্যায় সেখানে যেন প্রতিবাদ আপনারা সর্বসাধারণ করবেন। আপনাদের পাশে আপনাদের এমপি মহোদয় আছেন, আপনাদের এমপি মহোদয় হলো মানবিক এমপি, আপনাদের এমপি, এবং আমরা নেতৃবৃন্দরা আপনাদের পাশে আছি। আর এই মাদকের ব্যাপারে আপনারা সবাই একটু সচেতন, দয়া করে আপনার ছেলে আপনার নাতি কোথায় যায়, কার সাথে মিশে, কার সাথে চলে, কার সাথে রাত্রি যাপন করে, এই জিনিসগুলো একটু আল্লাহর বাস্তে খেয়াল করবেন এবং নিজের ছেলেটা নিজের নাতিটা চোখের সামনে রাখার চেষ্টা করবেন, ঘরে রাখার চেষ্টা করবেন। কমপক্ষে 2 বেলার খাবার, 1 বেলার খাবার অন্তত রাতের খাবারটা ফ্যামিলির সবাই একসাথে বসে খাবেন এবং সেখানে সারাদিন কে কোথায় ছিল সেই চর্চা করবেন, আত্মশুদ্ধি করবেন, যাতে করে আমার সন্তানটা আমার খেয়ালের বাইরে চলে না যায়। তাইলেই সমাজে আর মাদকাসক্ত লোকের সংখ্যা বাড়বে না। আর বিশেষ করে রাত্রে যখন 8টা 9টা 10টা বাজবে, তখন প্রত্যেক এলাকায় আমি যুব সমাজকে অনুরোধ করব যে প্রত্যেক এলাকায় কোনো অপরিচিত ব্যক্তি, অপরিচিত গাড়ি, সিএনজি, মোটরসাইকেল, অপরিচিত কোনো লোক যদি ঢুকে, তাহলে আপনারা তাকে সম্মানের সাথে জিজ্ঞেস করবেন। যখন একবার জিজ্ঞেস করবেন, পরবর্তীতে আর এদিকে কেউ আসার চেষ্টা করবে না। এইভাবে সবাই যদি চোখ কান খোলা রাখি, তাহলেই এই সমাজ আমাদের একদিন সোনালী সমাজে পরিণত হবে এবং আমাদের সমাজটা মাদকমুক্ত একটি সুস্থ, একটি সমৃদ্ধশালী সমাজে পরিণত হবে। এই আশাবাদ এবং এই উদারতা আহ্বান চান্দিনাবাসীর কাছে আমি রাখছি এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অতীতেও যেভাবে আপনাদের পাশে ছিলাম এবং ন্যায়, ইনসাফ, হক প্রতিষ্ঠার জন্য যেভাবে আপোষহীনভাবে ছিলাম, আগামী দিনও আমি সেভাবে থাকব। আমি কিছু হই আর না হই, আমি চেয়ারম্যান হই না হই, আমি উপজেলার কোনো পদে থাকি না থাকি, ইনশাল্লাহ চান্দিনারবাসীর পাশে আমি অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ সবাইকে। জি, জনাব আবুল খায়ের সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাদেরকেও ধন্যবাদ। আমি সাধারণ একজন মানুষ, আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই।
আমি পরিশেষে আবারও আমার চান্দিনা উপজেলা দিন সকল জনগণ এবং নেতৃবৃন্দ এবং প্রবাসে যারা অবস্থান করছেন, আমি সবার প্রতি আবারও কৃতজ্ঞতা, সবার প্রতি আন্তরিক সালাম জানিয়ে আমি আমার কথা আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফিজ।